বলবেন আসলে এই যে জয়েন্ট ইন্টারোগেশন সেল ডিজিএফআই এর বা যেটি পরবর্তীতে আয়নাঘর নামে পরিচিত বা এই র‍্যাবের টিআইএফ এগুলোতে আসলে কি হতো? কেন হতো? কিভাবে হতো? আপনি এটাকে ওয়ান সাইডেড স্টোরি হিসেবে দেখেছেন। হুম। এক সাইড অফ দ্য ওয়ান সাইড অফ দ্য কয়েন। বাট আদার সাইড অফ দ্য কয়েন যেটা আছে সুনির্দিষ্ট সংখ্যা বলছে ২০২২ সালেই জাতিসংঘ হিসাব বলছে গুমের শিকার ৭৬ জনের একটা তালিকাও তারা দিয়েছিল। ২১ সালের আগস্টে হিউম্যান রাইটস ওয়াচ তারা ৮৬ জনের তালিকা I am not obliged to আওয়ামী লীগ or বিএনপি, রাইট? নিশ্চয়ই। I should not be obliged. I am not obliged. I was not obliged. So, whom I was obliged? I was obliged to my authority. So, আমার কি ঠেকা পড়ছে বা একটা কর্নেল একটা মেজরের কি ঠেকা পড়ছে যে আওয়ামী লীগের পারপাস সার্ভ করতে হবে, বিএনপির পারপাস সার্ভ করতে তাদের এই জন্য গুম করতে হবে। এখন কেউ যদি গুম করেও থাকে সে কি আমাকে হ্যান্ড ওভার করে দিয়ে গেছে যে ভাই আমি এটা গুম করলাম তোমাকে আমি এটা দিয়ে গেলাম। Does it work like this? আপনি একদমই জানেন না? নাকি আপনাকেও গোপন রাখার কোনো জায়গা ছিল বলে আপনি আসলে বলছেন না? মানে ডিজিএফআই তে আমার ফ্রেন্ড আমার পাশের ডেস্কে কি কাজ করছে I don't know. I have no scope to know. I had no scope. Absolutely no. এমনটা হতো যে একটা সংস্থা গুমটা করতো, আরেকটা সংস্থার কাছে ডেলিভার করতো। তারা তাদেরকে আইদার গ্রেপ্তার দেখাতো অথবা তাদেরকে হত্যা করতো। Who named this আয়নাঘর? আমি ডিজিএফআই ৩ বছর চাকরি করেছি। আমি তো কখনো আয়নাঘরের নাম শুনিনি। হুম। তাসনিম খলিল আমি সাংবাদিক তাসনিম খলিলের একটা ইন্টারভিউ শুনছিলাম। তিনি বলছিলেন ১ম এ এটার নাম ছিল ব্লাক হোল। পরে আপনারা মানে আপনাদের মধ্য থেকে মানে ডিজিএফ এর মধ্য থেকেই নাম হয়েছে আচ্ছা, আয়নাঘর। বলা হচ্ছে ৭৫% জামাত শিবিরের লোকজন, ২২% বিএনপির এবং রাজনৈতিক গুমই বেশি হতো। তো আপনার কি মনে হয় ডিরেক্টর ইন্টেলিজেন্স এর লেভেল কতটুকু? ইজ এ লেফটেন্যান্ট কর্নেল। হাউ ক্যান হি হাউ লং মানে হাউ ফার হি ক্যান রিচ? সে কি দেশের টপ প্রিমিয়ারের কাছে রিচ করতে পারবে? নো। যারা আসলেই ভিক্টিমাইজড, যারা আসলেই গুম হয়েছে, মিসিং সিন্স 15, 16, 20 যাবৎ নাই, এদের মামলা নিয়ে আপনি আসলে কতটুকু আমরা কনসার্ন? আমরা কতটুকু জানি ওদের ব্যাপারে আসলে? জানার আর সুযোগটাই কি? মানে তাদের তো কোনো রেকর্ডই রাখে নাই। যারা গুম করছে, না, না, পুলিশ যেমন ধরেন আমি গ্রেপ্তার করলে আমরা জি, জানি যে কাকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে আদালতে তোলা হচ্ছে বা কি মানে ইকবাল করিম ভূঁইয়াকে একটু সেই প্রসঙ্গে বলছেন। আপনি বর্তমান সেনাপ্রধানকে কিভাবে মূল্যায়ন করেন? তাকে চৌধুরী আব্দুল্লাহ মামুন। উনি আমাকে ফোন দিয়ে বললেন যে পরিমণিকে ধরার একটা ইনস্ট্রাকশন আসছে আমার কাছে। আপনারা এটা এক্সিকিউট করেন। প্রশ্ন হবে লাগামহীন। জানতে চাই, জানাতে চাই এই সময়ের পালস অফ পলিটিক্স। গুম খুন সংক্রান্ত মানবতা বিরোধী অপরাধে বিচারাধীন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ ২৫ জন সেনা কর্মকর্তা। অভিযোগ আছে গুমের পর র্যাবের ইন্টারোগেশন সেল এবং ডিজিএফআই এর ইন্টারোগেশন সেল, যেটি আয়নাঘর নামে পরিচিত, সেখানে চালানো হতো নির্যাতন, যাদের মধ্যে অনেকে শিকার হয়েছেন হত্যাকাণ্ডের। কিন্তু যারা এই অপরাধে অভিযুক্ত তারা কেন, কিভাবে, কি উদ্দেশ্যে, কার নির্দেশে করতেন এমন নৃশংস হীন অপরাধ? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফাঁস হওয়া ৫ই আগস্টের আগের ফোনালাপে জাসদ নেতা হাসানুল হক ইনুকে বলতে শোনা গেছে জঙ্গি কার্ড খেলে দেওয়ার কথা। জঙ্গি দমনে নিয়োজিত রাষ্ট্রীয় বাহিনীগুলোকে দিয়ে কিভাবে খেলানো হতো জঙ্গি কার্ড। আবার প্রকৃতপক্ষে জঙ্গিবাদ উগ্রবাদ দমনে যে ভূমিকায় ছিল বাহিনীগুলো, ৫ আগস্ট পরবর্তী অভিজ্ঞতায় এখন কি সেখান থেকে সরে এসেছে তারা? উগ্রবাদকে নিয়ন্ত্রণে থাকছে নাকি বিস্তার করছে নির্বিঘ্নে? অন্যদিকে গাইবান্ধায় এশিয়ার বৃহত্তম রাম মূর্তি নির্মাণের অর্থায়নে নাম এসেছে জনৈক হরিদাস চন্দ্র তরুণীর, যিনি আওয়ামী লীগ আমলেও তাওহিদ ইসলাম নামে র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। গুঞ্জন আছে এই রাম মূর্তি নির্মাণের পেছনে আছে ভারতের তৎপরতা। কে আছে হরিদাস ওরফে তাওহিদ ইসলাম নামক রহস্যময় ব্যক্তির পেছনে? এছাড়া ২০২১ সালে আলোচিত অভিনেত্রী পরিমণিকে গ্রেপ্তারে র্যাবের অভিযানের প্রকৃত উদ্দেশ্য কি ছিল? কেন অনেকটা জঙ্গি বিরোধী অভিযানের আদলে র্যাবের পুরো ব্যাটালিয়ন দিয়ে পরিচালিত হয়েছিল কয়েক বোতল মদ উদ্ধারের সেই অভিযান? কার নির্দেশে, পর্দার আড়ালে, কাদের ইশারায় পরিচালিত হয়েছিল এই অভিযান? এমন সব স্পর্শকাতর ঘটনায় প্রত্যক্ষভাবে সম্পৃক্ত থাকা সেনা কর্মকর্তা, যিনি ডিজিএফআই দায়িত্ব পালন করেছিলেন, ছিলেন র্যাবের গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম, কথা বলেছেন পালস অফ পলিটিক্সে। লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি পালস অফ পলিটিক্সে আমার আজকের আয়োজনে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য আপনাকেও ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আপনি সময় দিচ্ছেন, যুক্ত হয়েছেন। আপনার কাছে আসলে অনেক প্রশ্ন। ১ম এই আপনার ব্যক্তিগত জায়গা থেকে প্রশ্ন করি যে, আপনি যে এখন গুম সংক্রান্ত মানবতা বিরোধী অপরাধের বিচার চলছে, সেনা কর্মকর্তাদের মধ্যে ২৫ জন অন্তত আছেন। আপনিও আছেন তার মধ্যে। আপনি ওয়ারেন্টভুক্ত আসামি। আপনার স্ট্যাটাস এখন আপনি পলাতক। আপনি আসলে পালিয়েছেন, হলে সেটি কবে?
না, আমি পালাইনি আসলে। হুম। ধন্যবাদ। ১ম এ আপনাকে বলে নিই যে আমি আসলে আপনার প্রোগ্রামে এসেছি। আই এম রিয়েলি অনার্ড টু বি হিয়ার। সো আহ ১ম প্রশ্ন যেটা আপনি শুরু করলেন, আমি আসলে পালাইনি। আমি দেশের বাইরে এসেছি 2022 তে, ২০২২ এ। হুম। সো একটা পরিস্থিতির প্রেক্ষাপটে আমাকে দেশের বাইরে আসতে হয় তখন। সো এই মামলা মোকদ্দমা তো হয়েছে মাত্র কিছুদিন আগে। হুম। তো এটাকে আসলে এখন হ্যাঁ, আইনি ভাষায় কোর্টের ভাষায় এটাকে পলাতক বলা হয়। হুম। বাট আমি তো পালিয়ে আসিনি। ইনডিড আমি অগাস্টের যেই গভর্নমেন্ট পরিবর্তনের পরে কিন্তু আমি বাংলাদেশে গিয়েছি। বাংলাদেশে গিয়েছি ডিসেম্বরে গিয়েছি। অগাস্ট যে অভ্যুত্থান হয়েছে তারপরে আমি ডিসেম্বরে গিয়েছি। কারণ আমি আই ওয়াজ কনফিডেন্ট যে আমি বাংলাদেশে যাচ্ছি। সো এই মানে আপনাকে তো আগে নিজেকে জাজমেন্ট করতে হবে যে হোয়াট আই হ্যাভ ডান ইন মাই টাইম। সো আমি আমার অ্যাসেসমেন্ট আমি জানি হোয়াট আই হ্যাভ ডান। সো আমি কিন্তু তখনও গুম খুনের কথাবার্তা প্রচন্ডভাবে হচ্ছে বাংলাদেশে। স্টিল আই ওয়েন্ট ইন বাংলাদেশ। হুম। আমি তার মানে ৩ থেকে ৪ ২৪শে সপ্তাহ ডিসেম্বরে আপনি দেশে গেছেন। আমি ২৪শে ডিসেম্বর দেশে আপনাকে গিয়েছি। কোনো কিছু ফেস করতে হয় নাই দেশে গিয়ে? নো, 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 নো। আচ্ছা, সেনা সো আমি কর্মকর্তাদের দেশেই সাথে যোগাযোগ হয়েছে তখনও? সবার সাথে যোগাযোগ হয়েছে। আচ্ছা। অনেকে আমার সিনিয়রদের সাথে যোগাযোগ হয়েছে, জুনিয়রদের সাথে যোগাযোগ একটা নরমাল যে এনভায়রনমেন্ট আমি ক্যান্টনমেন্টে গিয়েছি সব হুম। জায়গায় ইটস অ্যাবসলিউটলি ফাইন। আচ্ছা। তো আমি যাওয়ার পরে যখন আমি কিন্তু যাওয়ার ওই প্রেক্ষাপটকে নিয়েই গেছি। কথাবার্তা চলছে দেশে যে গুমের বিচার হবে, খুনের বিচার হবে। বাট আই ক্যালকুলেটেড মাই ওয়ার্ক, হোয়াট আই ডিড। সো I had in my list there is no disappearance case in my time. The actual data, factual data, whatever you say, there is nothing. সো আমি কিন্তু বাংলাদেশে গিয়েছি ৩ থেকে ৪ সপ্তাহ পরে আমি দেশ থেকে ফেরত এসেছি। ফেরত আসার কিছুদিন পরে শুনলাম এই মামলায় আমি আসামি। হুম। সো এইটাকে আপনি পলাতক বলবেন? না এটাকে আসলে আমি তো এসেছি আরো ৪ বছর আগে, অলমোস্ট 4 ইয়ার্স। হুম। সো হ্যাঁ, আইনের ভাষায় হয়তো পলাতক, বাট আই ডোন্ট আপনি থিংক পালিয়ে মাইসেলফ অ্যাজ যান নাই। জি, এটা স্পষ্ট হলো। ওই যে আপনি মানে যেই সংস্থাগুলো আপনি বলছেন আপনার সময়ে কোনো এরকম গুমের ঘটনা আপনি আপনি নিজেকে যেভাবে যাচাই করছেন। কিন্তু আপনি যেই সংস্থাগুলোতে কাজ করেছেন ডিজিএফআই, র‍্যাব ও তার মানে যেই সংস্থাগুলো মোটামুটি এই গুমের সাথে যুক্ত তাদের মধ্যে খুবই অন্যতম নাম হচ্ছে এই দুটো সংস্থাই আছে। আপনি দুটোতেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এবং র‍্যাবের টাস্ক ফোর্স ইন্টারোগেশন সেলে নির্যাতনের জন্যই আপনার বিরুদ্ধে মামলা। আপনি কি একটু আপনার ভাষ্যটা বলবেন? আসলে এই যে জয়েন্ট ইন্টারোগেশন সেল ডিজিএফআই এর বা যেটি পরবর্তীতে আয়নাঘর নামে পরিচিত বা এই র‍্যাবের টিআইএফ এগুলোতে আসলে কি হতো? কেন হতো? কিভাবে হতো? আচ্ছা। থ্যাংক ইউ। দে আর খুব ওয়েল ডিসকাসড, মানে অনেক ডিসকাসড একটা টপিক আপনি জিজ্ঞেস করছেন। আমি র‍্যাবে আসলে ২ দফায় কাজ করেছি। এটা র‍্যাবের প্রতিষ্ঠার সময় তখন বিএনপি ইন পাওয়ারে ছিল হুম। 2005 এ। ওই সময়টা আমি র‍্যাবে ছিলাম। আবার আমি 2nd টেনিউরে আসি 2019 অ্যারাউন্ড। সো তখন আমি আসছি। সো ২ গভর্নমেন্টের সময় আসলে আমি ২ টা পার্সপেক্টিভ থেকে কাজ করার সুযোগ পেয়েছি। হ্যাঁ। এখন 2005 এ যখন ছিলাম I was young captain ওয়ার্কিং অন গ্রাউন্ড। আর 2019 এ যখন তখন র‍্যাবের ধরুন ডিরেক্টর লেভেলে বা সিইও লেভেলে কাজ করেছি। হ্যাঁ, মিনওয়াইল ইন দ্য মিন টাইম ডিজিএফআই তে আমি একটা টেনিউর ছিল অ্যারাউন্ড 2012, 13, 14 এরকম একটা সময় ছিল। এখন যেই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এখানে যে টিএফআই, র‍্যাবের অথবা আ জেআইসি ইন হুম। ডিজিএফআই। সো ডিজিএফআই আমি যদি আগে র‍্যাবেরটা বলি, যেহেতু র‍্যাবের ডিউরেশনটা আমার বেশি। টিএফআই টাস্ক ফোর্স ইন্টারোগেশন সেল, রাইট? আর জেআইসি জয়েন্ট ইন্টারোগেশন সেল। জেআইসি ইজ অ্যাপ্রুভড গভর্নমেন্ট সেল। ওই সেলে আমরা শুনেছি, আপনারা হয়তো শুনছেন যে আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী ওই জেআইসি তাকে যেতে হয়েছে একসময়। আগের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও যেতে হয়েছে একসময় ওখানে। হুম। ওই যখন তত্ত্বাবধায়ক সরকার ছিল ওই সময়। সো ওখানে একটা গভর্নমেন্ট অ্যাপ্রুভ বডি যেটা হলো জেআইসি তে ইন্টারোগেশন হয়, যদি হায়ার ইন্টারোগেশন দরকার হয় ওইটাকে তখন ইউজ করা হয়। আর টিএফআই যেটা এখানে ধরেন সবগুলো আচ্ছা, এই এজেন্সি যে গভর্নমেন্ট অ্যাপ্রুভড বডি বলছেন আপনি। কিন্তু মানে আইনের একটা তো মানে একটা বাতাবরণ দরকার। ডিজিএফআই এর এই মানে তারা আসলে কোন ক্যাটেগরিতে তারা এই কাজটা করত? মানে তাদের আইনি জায়গাটা কি ছিল? jurisdiction টা কিরকম? আইনি জায়গায় বলতে আপনার যখন একটা আসামি থাকে, সাপোজ আসামি বা আমি কারেক্ট মাইসেলফ, আসামির কথা না। যখন ধরেন একজন এয়ার ফোর্সের এই রিসেন্ট যেটা হয়েছে, জাস্ট আমি একটা আপনাকে হুম। আ একটা অ্যাসেসমেন্ট দিচ্ছি। ধরেন রিসেন্টলি এয়ার ফোর্সের একটু ২-১ টা কথাবার্তা হচ্ছিল যে এখানে একটা জঙ্গিবাদের সিম্পটম দেখা যাচ্ছে। এরকম একটা কথা ছিল। হুম। সো এরকম ধরেন ফোর্সের যদি কেউ থাকে যাকে আসলে ইউনিট লেভেলে তদন্ত করে পাওয়া যায় নাই কিছু, ওই ক্ষেত্রে তাকে ডিজিএফআই তে হ্যান্ড ওভার করা হয় যে আসলে ফর ফার্দার ইনকোয়ারি
which they can bring out some documents. কারণ ডিজিএফআই তো ভাস্ট অর্গানাইজেশন, তাদের অনেক রিসোর্স আছে, তাদের অনেক ইকুইপমেন্টের ক্যাপাবিলিটি আছে। সো ওইখানে আসলে তারা ইউজ করতে। এখন আইনের বিষয় যেটা বলেন, ডেফিনেটলি আইন তো অবশ্যই একটা লোককে যদি রাখা হয় 24 আওয়ার্স একটা অব্লিগেশন থাকে, অনেক অব্লিগেশন, ডেফিনেটলি দে আর ফলোইং অল দিস। আর টিএফআই যেটা বলছি আমরা, টিএফআই তে যে জঙ্গি একটা সেল, সকল এজেন্সি, এটা র্যাব, পুলিশ, আর্মি না সরি, সিটিটিসি, ডিবি, এটা একটা কোঅর্ডিনেশন সেল হয়েছিল টিএফআই। এটার ইনচার্জ ছিল র্যাবের যে ডিরেক্টর ইন্টেলিজেন্স থাকতো বাই অ্যাপয়েন্ট, সে একটা কোঅর্ডিনেটিং একটা কোঅর্ডিনেটর হিসেবে কাজ করতো এটা। তো মানে তারপরে আপনি যদি বলেন যে কি হতো আসলে এই জায়গাগুলোতে? এটা আসলে একটা, আপনি যদি এখন আপনি যে রকম, আমরা অনেক রকম গল্প শুনে থাকি, বাইরে একরকম গল্প, ভিতরে একরকম। আপনি যেরকম গল্প শুনেছেন, মিডিয়ার মাধ্যমে শুনেছেন, অনেক সিনেমা দেখেছেন, টিভি দেখেছেন, সিনেমা বলতে অনেক ফিল্ম বানিয়েছে, অনেক অনেক কিছু করেছে এটা। আপনি এটাকে ওয়ান সাইডেড স্টোরি হিসেবে দেখেছেন, এক সাইড অফ দ্য ওয়ান সাইড অফ দ্য কয়েন। বাট আদার সাইড অফ দ্য কয়েন যেটা আছে এখানে, আমি যদি যাই ওখানে একটা ইন্টেলিজেন্স ডিরেক্টর হিসাবে ওখানে, অথবা টিএফআই যে অফিসাররা কাজ করে, যেটা বোনাফাইড, যেটা বানানো হয়েছে যে জন্য যে আপনার যদি কোনো ইন্টারোগেশনের প্রয়োজন হয়, সো ইন্টারোগেশন বলতে পুলিশের হাজতে ইন্টারোগেশন আছে, আপনি যদি ডিবি অফিসে যান ওখানে ইন্টারোগেশন, সব জায়গায় ইন্টারোগেশন ইজ এ ওয়ার্ল্ড ওয়াইড প্রসেস, ইন্টারভিউ ইন্টারোগেশন। সো একটা স্ট্যান্ডার্ড ইন্টারোগেশন যেরকম, এরকমই হতো। স্ট্যান্ডার্ড ইন্টারোগেশন বলছেন আপনি। কিন্তু এই যে গুমের বিষয়টা আপনাদের যে বিরুদ্ধে যে অভিযোগ সেটা কি? আপনি বলছেন যে বানানো গল্প হতে আছে এক সাইডের স্টোরির একটা সাইড। কিন্তু ধরেন এটি যেমন দেশের ভেতরে বিভিন্ন মানবাধিকার সংস্থা বলছে, বিদেশে আ মানে জাতিসংঘ থেকে শুরু করে হিউম্যান রাইটস ওয়াচ তারা বলছে এবং সুনির্দিষ্ট সংখ্যা বলছে। ২০২২ সালেই জাতিসংঘ হিসাব বলছে গুমের শিকার ৭৬ জনের একটা তালিকাও তারা দিয়েছিল। ২১ সালের আগস্টে হিউম্যান রাইটস ওয়াচ তারা ৮৬ জনের তালিকা। আবার পরবর্তীতে গুম সংক্রান্ত তদন্ত কমিশন হয়েছে ৩৩০ জনের মতো দেখছিলাম যাদের মানে খোঁজ তারা দিচ্ছে পরবর্তী পাওয়া গেছে। মানে সবাই তো বলছে, আবার দেশি বিদেশি সাংবাদিকরাও এই বিষয়টা তুলে এনেছেন। কি রকম হয় সেটার চিত্র আমরা পরবর্তীতে কমিশনে দেখছিও। মানে কিছুই হতো না এসব জায়গায়? না, এখন গুমের বিষয়টি আপনি আমাকে বলেন। আচ্ছা, প্রথমে আমি একটু বলে নিই, যারা আসলেই গুম হয়েছে, সাপোজ ইলিয়াস আলী সাহেব গুম, উনি আসেন নাই ফেরত। সো আই হ্যাভ অল দ্য, আমি সহানুভূতিশীল ওনার পরিবারের প্রতি, সহমর্মী। আমি চাই যে যারা আসলেই গুম হয়েছে, এরকম যদি গুম হয়ে থাকে, যারা, দ্যাট হ্যাজ টু বি ফাউন্ড আউট, কারা আসলে এই গুমের পিছনে জড়িত ছিল, কাদের আদেশে হয়েছে, কেন হয়েছে, কবে হয়েছে, দ্যাট হ্যাজ টু বি ফাউন্ড আউট অ্যান্ড প্রপার জাস্টিফিকেশন জুরিসডিকশনের মাধ্যমে, দ্য প্রপার জাজমেন্ট হ্যাজ টু বি সার্ভ। এটাতে কোনো প্রকার আমার স্ট্যান্ড পয়েন্ট ইজ ক্লিয়ার এখানে। নাও এখন আপনি যে সংখ্যাগুলো বলছেন, আপনি বা আমি বা একজন র্যান্ডম পিপল কতজন মানুষের নাম আসলে জানে? ৩০০ সংখ্যা, ২০০ সংখ্যা, আপনি যখন স্ট্রিট স্লোগান শুনি তখন হাজার হাজার গুম হয়েছে, শত শত গুম হয়েছে, এই কথাগুলো আমরা শুনে আসছি। বাট আপনি যখন প্র্যাকটিক্যালি ফ্যাকচুয়াল ডাটা নিয়ে আপনি কথা বলবেন, ওই ডেটা অনুযায়ী আসলে কতজন গুমের আপনি পাবেন? আমি আপনার এটা কাছে ডাটা আছে? আপনাদের কাছে কোনো ডাটা ছিল যে কতজন গুম হয়েছে? কারা না, করেছে? আমার কাছে কোনো ডেটা ছিল না। কারণ হচ্ছে গুমটা আসলে দিস, ইফ আই এম এ মিলিটারি পার্সন, আপনি তো গুমটা বিষয়টা কোত্থেকে আসছে, যে যখন একটা সিচুয়েশন হলো আগস্টের পরে, একটা সিকিউরিটি ভ্যাকুয়াম হলো এবং এটা দেশের একটা ফ্রেজাইল কন্ডিশন ছিল, ইনফ্যাক্ট ভালনারেবল সিচুয়েশন ছিল। তো ওইটাকে তখন একটা মিডিয়া ক্রিয়েট আমি বলবো না, মিডিয়াতে অনেক রকম ইনফরমেশন, অনেক রকম ভেরিয়েন্ট আসছে নিউজগুলো। তখন একটা নিউজ ছিল এটা, যে গুম খুনটাই বেশি হাইলাইট করা হয়েছে, এবং মানুষেরা তখন, যেহেতু একটা নিউজ এন্টি গভর্নমেন্ট বা এন্টি আওয়ামী লীগ একটা সেন্টিমেন্ট তখন কাজ করছিল ইনফ্যাক্ট, তো তখনকার যেই র্যাব বা ডিজিএফআই এর এগেইনস্টে যে কথাগুলো আসছিল, তো পিপল ওয়াজ অ্যাকসেপ্টিং দিস, যে আসলে তো নিউজটা ট্রু। এখন গুম, আমি যদি মিলিটারি অফিসার হই, আমি যদি আর্মি কর্নেল মেজর হই, আই এম নট অবলাইজড টু আওয়ামী লীগ অর বিএনপি, রাইট? নিশ্চয়ই। I should not be obliged. I am not obliged. I was not obliged. So, whom I was obliged? I was obliged to my authority. So, আমার কি ঠেকা পড়ছে, বা একটা কর্নেল, একটা মেজরের কি ঠেকা পড়ছে যে আওয়ামী লীগের পারপাস সার্ভ করতে হবে, বিএনপির পারপাস সার্ভ করতে, তাদের জন্য গুম করতে হবে? আই ডোন্ট নো, আই হ্যাভ নট ডান এনি গুম। সো, আমি শিওর, আমি যদি ফার্দার আপনাকে কানেক্ট করি, এখন যে অফিসারগুলো, যেটা আপনি বললেন যে 15 জন অফিসারের মামলা হয়েছে, আমি যেরকম আসছি দেশ থেকে, আসার পরে আমাকে, I was bold enough to go in my country, আমি আসছি দেশ থেকে, ফেরত আসছি এখানে, আসার পরে যখন আমাকে জানানো হলো মামলা হয়েছে, গুম কমিশন থেকে আমি চিঠি পেয়েছি, আমাকে আর্মি হেডকোয়ার্টার্স থেকে জানানো হলো, আর্মি হেডকোয়ার্টার্স থেকে বললো যে আমাকে মিসেস নাবিলা ইদ্রিস আমার সাথে কথা বলতে চান গুম কমিশন থেকে। তো আই ওয়াজ ভেরি বোল্ড, আই গেভ দেম নাম্বার, আমার নাম্বার আমি দিয়ে দিলাম ওনাদেরকে, ওকে আমার সাথে কথা বলতে পারেন, দিস ফ্রি এন্ড ফেয়ার।
আমার সাথে প্রায় 2.5 আওয়ার কনভারসেশন আমার সাথে হয়েছে। হুম। তো নাবিলা ইদ্রিস, আমি প্রথম কথা ওনাকে যেটা বলেছি, মানে এটা রেকর্ডেড না, বাট কথা তো হয়েছে আমার সাথে ওনার, যে আমার টাইম ফ্রেমে যদি অ্যাকচুয়াল ডেটা যদি আপনি দেখেন, there is no deep disappearance case, there is no গুম ইস্যু। তো উনি আমাকে বললেন, আই রিপিট, উনি আমাকে বললেন, হ্যাঁ আপনার সময় নাই, বাট আপনার আগে তো হয়েছে। তাই আমি বললাম আমার আগে হয়েছে, তো হোয়াই আই এম রেসপন্সিবল ফর দিস। এবং সেম আপনি বলছেন 2016 এর মামলা, ব্যারিস্টার আরমান সাহেবের যে মামলাটা আসছে র্যাবের ব্যাপারে, তো ব্যারিস্টার আরমান সাহেবের 2016, আপনি বলছেন 2000, মানে আপনি বলতে আই মিন দ্যাট নাবিলা ইদ্রিস। 2016 এর মামলা। তো 16 আই ওয়াজ নট দেয়ার। 16 আপনি বের করেন হু ডিড দ্যাট, কার অর্ডারে হয়েছে, কে করেছে, বের করেন, ফাইন্ড আউট হু ওয়াজ দ্য ডিজি, সো মেক হিম অ্যাকাউন্টেবল। হোয়াই ইউ আর ব্রিঙ্গিং টু 2020 2021 যারা জানি না জিনিস, এখন কেউ যদি গুম করেও থাকে, সে কি আমাকে হ্যান্ড ওভার করে দিয়ে গেছে যে ভাই আমি এটা গুম করলাম, তোমাকে আমি এটা দিয়ে গেলাম? ডাজ ইট ওয়ার্ক লাইক দিস? তো না, কিন্তু কিভাবে কাজ করে সেটাও তো আপনার কাছে জানতে চাই। কারণ গুম কমিশন বলছে যে সবগুলো সংস্থাই কম বেশি এর মধ্যে জড়িত ছিল এবং এমনটা হতো যে একটা সংস্থা গুমটা করতো, আরেকটা সংস্থার কাছে ডেলিভার করতো। তারা তাদেরকে আইদার গ্রেপ্তার দেখাতো অথবা তাদেরকে হত্যা করতো। মানে এইরকম একটা বিষয়ের মধ্য এরকম একটা কিছু হতো। আ কি হতো? নাকি আসলে আপনি বলছেন আপনার কাছে কে দিয়ে গেছে? মানে আপনি কিভাবে জানবেন আগে কি হয়েছে? এটা কি ওই জঙ্গিদের মতো স্লিপার সেল টাইপের ব্যাপার? যে আপনার আগের অফিসার কি করেছে আপনি সেটা জানবেন না বা আপনার সাথের অন্য অফিসার কি করছে আপনি একদম জানেন না? ইটস গুড পয়েন্ট। দেখেন আমি ডিজিএফআই তেও কাজ করেছি, র্যাবেও কাজ করেছি। ডিজিএফআই এর সাপোজ অনেকগুলো ব্যুরো আছে, অনেকগুলো ডিটাচমেন্ট আছে। র্যাবেও সেম অনেকগুলো উইং আছে, অনেকগুলো ব্যাটালিয়ন আছে। ডিজিএফআই তে আমার ফ্রেন্ড আমার পাশের ডেস্ক কি কাজ করছে আই ডোন্ট নো। I have no scope to know. I had no scope. Absolutely no. সেম র্যাব হেডকোয়ার্টারের কোন উইং কি কাজ করছে, কোন ব্যাটালিয়ন কি কাজ করছে, এটা কিন্তু একজন আরেকজনের সাথে হ্যাঁ শেয়ার হয়। মেবি এডিজি অপারেশনস অথবা ডিজির সাথে শেয়ার হচ্ছে ব্যাটালিয়ন লেভেলগুলো থেকে। বাট আমি আরেকজনের কাজ সে কি করছে, হি ইজ নট অবলাইজ টু ইনফর্ম মি। সেম ডিজিএফআই তে যখন কাজ করেছি বা কাজ করছে অফিসাররা, ইজ নট দ্যাট যে আপনার একজন আরেকজনটা জানবে, একজন এবং জানবে না, এটাই স্বাভাবিক, জানাটা তো প্রশ্নই আসে না। সো এখন আপনি কিন্তু এরকম যেই গুম হচ্ছে ধরেন ব্যারিস্টার আরমান বলি বা ব্রিগেডিয়ার আমান আজমি এইরকম ব্যক্তিরা যখন মানে এরা তো গুরুত্বপূর্ণ ব্যক্তি, চেনা জানা মানুষজন। তাদেরকে বা আরো গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ইলিয়াস আলী আপনি বলছিলেন। তখন তো মানে আলোচিত সাধারণ মানুষের মধ্যেও যদি টুকটাক কথা হতে পারে, আপনারা ভেতরের মানুষ, আপনার সহকর্মী কি কাজ করছে, পুরোটা না জানলেও আপনারা তো জানবেন যে এরকম ঘটনা ঘটছে নাকি একদমই মানে কিছুই না জানা থাকে? আমি যখন এই যে আয়নাগরের কথা আপনি বললেন একটু আগে, হু নেম দিস আয়নাগর? আমি ডিজিএফআই 3 বছর চাকরি করেছি, আমি তো কখনো আয়নাগরের নাম শুনিনি। হুম। তাসনিম খলিল আমি সাংবাদিক তাসনিম খলিলের একটা ইন্টারভিউ শুনছিলাম। তিনি বলছিলেন ১ম এ এটার নাম ছিল ব্লাক হোল। পরে আপনারা মানে আপনাদের মধ্য থেকে মানে ডিজিএফ এর মধ্য থেকেই নাম হয়েছে আচ্ছা, আয়নাগর। তো আমি এই যে আয়নাগরের কথা যে পরে মিডিয়াতে আসছে বা ওয়েল সার্কুলেট করা হয়েছে যে এটার নাম আয়নাগর, সো এইটা তো ধরেন এখন র্যাব হেডকোয়ার্টারে যে জেআইসি, সরি ডিজিএফআই হেডকোয়ার্টারে যে জেআইসি আছে, যে উইং এটা বা যে ব্যুরো মেনটেন করে, আর একটা অফিসার যে ধরেন অন্য রংপুরে আছে, রাজেন্দ্রপুরে আছে, তার তো জানার কোনো 0% স্কোপও নাই হোয়াট ইজ গোয়িং অন হিয়ার। কোনো স্কোপ নাই এখানে, এটা অ্যাবসলিউটলি ইয়ে। আর এই আইনাগরের নামকরণ কিভাবে হয়েছে, কারা করেছে, আমরা জানি জেআইসি, সাডেনলি শুনলাম এটার নাম আয়নাগর হয়ে গেল। সো এটা আসলে কোন ইন্টেনশন থেকে হলো, কারা করেছে, কি পারপাস সার্ভ করছে নাম দিয়ে, এটা আসলে যথেষ্ট আমার কাছে একটা কোশ্চেন মার্ক থেকেই যায় আসলে, ওয়াই ইট শুড বি নেম লাইক দিস। আর আপনি ব্রিগেডিয়ার আজমির কথা যেটা বললেন বা ব্যারিস্টার আরমানের কথা যেটা বললেন, তারা গুম হয়েছিল কি হয়েছিল না, দিজ আর বিয়ন্ড মাই পারভিউ, কারণ ওই সময় আমি ছিলাম না রেবে বা ডিজিএফআই তে। হোয়াট হ্যাপেন্ড এট দ্যাট, এটার জন্য আমি আসলে আই ক্যানট অ্যান্সার ইউ ইন দ্যাট স্ট্রেট ওয়ে আসলে। হুম। আপনি কি মানে অ্যান্সার করতে পারছেন না এটা? আপনি ওই যে আবারও সেই একই প্রশ্ন হয়তো আপনার কাছে আবারও একই রকম শোনাবে। আপনি একদমই জানেন না? নাকি আপনাকেও গোপন রাখার কোনো জায়গা ছিল বলে আপনি আসলে বলছেন না? মানে এটা বিশ্বাস আপনার করা কঠিন যে আপনারা একদমই কিছু জানেন না। ওই সময় এত কিছু এবং শোনেনও নাই আপনারা বিষয়টা। ব্রিগেডিয়ার, আপনি যে যদি আমি স্পেসিফিক আপনি যদি তিনটা নাম বলছেন, আমি এর হ্যাঁ। জন্য বারবার নামগুলো আসছে এইগুলো, আমি যদি আমি তখন ওনাদের যে সময় টাইম ফ্রেমটার কথা হচ্ছে, যেমন আমার ব্যারিস্টার আরমানের মামলাটা 2016, আই ওয়াজ ইন আর্মি এট দ্যাট টাইম। আমি স্টাফ কোর্স করেছি, করে একটা ইউনিটে চলে গেছি পোস্টিং। সো হাউ ডু আই নো দ্যাট ব্যারিস্টার আরমান নিখোঁজ হয়েছে? আমি জানি না। আমি তারপরে জানা তারপরে যখন আপনি, আপনি র‍্যাবে আসলেন?
আচ্ছা, আমি যখন শেষ করি এটা তো আমি যখন আপনি যেরকম ভাবে জানলেন একটা র্যান্ডম পার্সন যেভাবে আমি শুনেছি ব্যারিস্টার আরমান নাই। সো এটা আমি ধরেন কুমিল্লা ক্যান্টনমেন্ট যশোর ক্যান্টনমেন্ট আমি বসে আছি যেরকম পেপার পত্রিকাতে আই হ্যাভ হার্ড দেম সেম ওয়ে ব্রিগেডিয়ার আজমি সাহেব যখন হয়েছেন সেম আই ওয়াজ ইন আর্মি সো আই হ্যাড নো ক্লু আমি যতটুকু জানি আপনি যতটুকু জানেন ঠিক আমি সেম জানতাম। এখন র্যাবে আসার পর আপনি যেটা শুনলেন র্যাবে আসার পরে আপনি যে ব্যারিস্টার আরমানের কথা বলছেন আমি কারণ ব্রিগেডিয়ার আজমি সাহেব ছিলেন ডিজিএফআই যেটা মামলাটা যেই জন্য হয়েছে ডিজিএফআই অফিসারদের এগেনস্টে আর আরমানকে বলা হচ্ছে ব্যারিস্টার আরমানকে বলা হচ্ছে যে উনি র্যাবে ছিলেন এইটাই এইভাবেই তো অভিযোগটা হয়েছে আমি যতদূর জানি আর কি মামলা। সো এখানে আমি যেটা প্রথম বলেছি আপনাকে যে এইটা আসলে ধারাবাহিকতা যে মেনটেন করে দিস ইজ এ ধরেন আমার কাছে একটা অস্ত্র আছে আমি নেক্সট যে অফিসার আসতেছে তাকে আমি বুঝাই দিলাম ভাই দিস ইজ মাই অস্ত্র তোমাকে আমি বুঝাই দিলাম আমার অ্যাপয়েন্টমেন্ট হিসাবে ছিল দিস ইজ মাই চেয়ার আই গিভ ইউ দ্য চেয়ার দিস ইজ মাই ফাইল আই গিভ ইউ দিস ফাইল। বাট যদি কোনো ব্যক্তি গুম করে থাকে আসলে কাউকে আমি লজিক্যালি চিন্তা করতে পারি না আসলে যে আমাকে কেউ বলছে ভাই এটা গুম হয়েছে না তোমাকে আমি গুমের জিনিস বুঝাই দিলাম মানে আমি পাই নাই সো আই ক্যানট টেল ইউ যে হাউ আদার্স হ্যাভ ডান দিস বা অন্যদের ক্ষেত্রে এটা কি হয়েছে কিভাবে হয়েছে আই ক্যানট এক্সপ্লেন ইউ আসলে যেটা আমি দেখিনি আমি নিজে বুঝে পাই নাই কিছু এরকম। হুম। আ মানে গুম তদন্ত কমিশন বলছে মানে আপনি বুঝে পান নাই। আ আপনি শোনেনও নাই বা এরকম কোনো সম্পৃক্ততা নাই। কিন্তু আপনাকে এটা মামলায় আপনি অভিযুক্ত আছেন। আপনি র‍্যাবের গোয়েন্দা প্রধান ছিলেন। ফলে দায়িত্ব কিছু না কিছু আগের এবং পরের আপনি আপনার কাছে এসেছে। মানে আগের দায়িত্ব পরে বুঝে পেয়েছেন। যদিও বলছেন গুম হওয়া কাউকে তো আর বুঝে পান নাই। বা আপনার কাছ থেকে পরে দায়িত্ব গেছে। সেখানে আমরা গুম কমিশনের প্রতিবেদনটা যদি দেখি সেখানে বলা হচ্ছে ৭৫% জামাত শিবিরের লোকজন, ২২% বিএনপির এবং রাজনৈতিক গুমই বেশি হতো। আপনার কাছে কি সাধারণভাবেও কোনো ধারণা দিতে পারেন আপনি? আপনি ব্যক্তিগত মানে কোনো সুনির্দিষ্ট ঘটনা না হলেও সাধারণভাবেও ধারণা দিতে পারেন যে গুম আসলে কারা হতো, কেন হতো, কার নির্দেশে হতো? আচ্ছা আপনি যেটা প্রশ্ন করছেন আমাকে প্রথমত হচ্ছে আমি আমার স্ট্যান্ড পয়েন্ট আগে একবার ক্লিয়ার করেছি যে আসলে যারা গুম হয়েছে যদি অ্যাকচুয়ালি যারা গুম হয়েছে যারা মিসিং ধরেন যেটা আমরা খুব আলোচিত নাম যেটা জানি আবার এই যে সংসদ সদস্য তুলি তার ভাই হয়েছে যেগুলো আমরা সবাই জানি আর কি কমনলি। সো আমি আবারও এগুলার আসলে সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এগুলার বিচার হওয়া উচিত যারা করেছে বিচার হয় বাট যেহেতু আমার টেনিউরে হয় নাই হাউ ডিড হ্যাপেন কোন পলিটিক্যাল অ্যাসাইনমেন্টে নেওয়া হয় কারা করে কারা ইনস্ট্রাকশন দেয় এটা আসলে আমার দ্বারা বলা সম্ভব না এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে যদি আমি জাস্ট অ্যাজিউমিং যে আপনি যেটা যে বলছেন যে আপনি ডিরেক্ট ইন্টেলিজেন্স কিছুই জানেন না অ্যাজিউমিং যদি ধরেন একটা ডিরেক্ট ইন্টেলিজেন্স একটা ইনস্ট্রাকশন পেয়েও থাকে তো আপনার কি মনে হয় ডিরেক্ট ইন্টেলিজেন্সের লেভেল কতটুকু ইজ এ লেফটেন্যান্ট কর্নেল হাউ ক্যান হি হাউ লং মানে হাউ ফার হি ক্যান রিচ সে কি দেশের টপ প্রিমিয়ারের কাছে রিচ করতে পারবে নো সে বড় জোর তার ডিজি পর্যন্ত তার দৌড়। সো কমান্ড চ্যানেলে যেটা আছে আর সব জায়গায় কমান্ড চ্যানেল কাজ করে ইউনো দা কমান্ড এনভায়রনমেন্ট সব জায়গায় আছে। সো একটা লেফটেন্যান্ট কর্নেল ডিরেক্ট ইন্টেলিজেন্স হ্যাঁ ডিরেক্ট ইন্টেলিজেন্স শুনতে মানুষ শুনে অনেক বিগ ইস্যু বাট হিজ র্যাঙ্ক ইজ এ লেফটেন্যান্ট কর্নেল। সো আপনি তাকে সে ডিসিশন মেকিং এ আছে বা এক্সিকিউশনে আছে আই ডোন্ট থিঙ্ক আর আমি যদি যেহেতু আমার সময় আই হ্যাড নো এক্সপিরিয়েন্স অফ দিস আই ক্যানট টেল ইউ যে ফ্রম ওয়ার দ্য অর্ডার ইউজ টু কাম কে অর্ডার দিয়েছে কেন করেছে পলিটিক্যাল মামলা কেন হয়েছে। আচ্ছা এখানে যদি আমি বলি আপনি যে জামা পলিটিক্যাল যে একটা আমাকে রেশিও দিলেন পার্সেন্টেজ যে জামায়াত ইসলামের এত বিএনপির এত সো এই হিসাবটা আমি পরে অনেক জায়গায় দেখেছি এইটা মেবি এটা ওভার দ্য পিরিয়ড যে হিসাব হয়ে আসছে তার একটা রেশিও বা আসছে এখানে। কিন্তু আপনি দেখেন যে গুমের মামলাটা যেটা হলো আবাকে যে আসামি করা হলো আপনি বলছেন আমাকে আসামি করা হয়েছে তো যারা আসামি আছে এই মামলা এবং ওই দিন আমি একটা টকশো শুনতেছিলাম যে মিসেস তুলির যিনি অনেক ভোকাল ছিলেন উনি বলছেন যে এই মামলাগুলো ক্লিয়ারলি পলিটিক্যাল ওরিয়েন্টেড কারণ যারা গুম হয়েছে ফেরত আসে নাই কখনো এই মামলার কথা আপনি কতটুকু শুনেছেন আমাকে আপনি যদি বলেন যে মিসেস তুলির ভাই গুম হয়েছে তার মামলা নিয়ে আমরা কতটুকু জানি বাট আপনি দেখেন যেই ব্যক্তিরা ফেরত আসছে সমাজে তাদেরকে আমরা জানি এখন তারা গুম হয়েছেন কোথায় ছিলেন রেবে ছিলেন ডিজিএফআই ছিলেন অন্য কোথায় ছিলেন মিডিয়াতে অনেক রকম কালার দেওয়া হচ্ছে অনেক রকম ভাবে বলা হচ্ছে যে কেউ বলছে তারা ছিলেন না কেউ বলছে তারা তার্কি ছিলেন কেউ বলছে তারা সেলফ হিডেন ছিল অনেক অনেক রকম কনোটেশন দিচ্ছে এগুলো মিডিয়াতে আসছে বাট বিষয় হচ্ছে যে সরি বিষয় হচ্ছে যে
তারা যে আসছে, এই ২ টা মামলা নিয়েই পুরা দেশ গরম। দেশকে পুরা একটা ফ্রেজাইল কন্ডিশনে নিয়ে নেওয়া হলো। ধরেন এখন যারা আসলেই ভিক্টিমাইজড, যারা আসলেই গুম হয়েছে, মিসিং সিন্স 15, 16, 20 বছর নাই, এদের মামলা নিয়ে আপনি আসলে কতটুকু আমরা কনসার্ন? আমরা কতটুকু জানি ওদের ব্যাপারে আসলে? জানার আর সুযোগটাই কি? মানে তাদের তো কোনো রেকর্ডই রাখে নাই। যারা গুম করছে, না, না, পুলিশ যেমন ধরেন আমি গ্রেপ্তার করলে আমরা জি। জানি যে কাকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে আদালতে তোলা হচ্ছে বা সে থানায় আছে বা সে কারাগারে আছে। এখন গুম যাকে করা হচ্ছে তাকে তো কেউ জানেই না, যে তার তো কোনো ট্রেসই নাই। আইনি কোনো আমার অস্তিত্ব নাই। আপনার ফ্যামিলির যদি কেউ গুম হয়ে থাকে, হুম, কারো ফ্যামিলির XYZ ফ্যামিলি যদি কারো গুম হয়ে থাকে, সে তো জানে আমার ভাই গুম হয়েছে, আমার বোন গুম হয়েছে। এদের যে মামলার বিষয়টা আছে গুম কমিশন আইসিটিতে, এই মামলা নিয়ে কতটুকু আসলে ডিসকাশন হয়েছে? এখন ডিসকাশন ২ টা মামলা নিয়েই হচ্ছে। যেহেতু আপনি যেটা বলছেন যে পলিটিক্যাল রেশিও দিয়েছে, হুম। এবং আমি মিসেস তুলির সাথে একমত যে পলিটিক্যাল একটা কালার এখানে। আইসিটি কিভাবে ফর্ম হয়েছিল আপনি দেখেন এখানে। রিসেন্ট পাস্ট ডেজ ইন্টারিমের সময় আইসিটির হেডস আপ হেডে কারা ছিল? কারা লিড দিয়েছে এটা? কোন পলিটিক্যাল পার্টির লোকজনের অ্যালাইনমেন্ট ওখানে ছিল? এটা ওপেন সিক্রেট, নাথিং টু ডিসক্লোজ অন। তো ওখান থেকে যে আইসিটিতে মামলাটা হয়েছে, ২ টা মামলা নিয়ে এত হিউ অ্যান্ড ক্রাই হলো। ১৫ জন সামরিক অফিসারকে, এবং আপনি খেয়াল করে দেখেন ডিজিএফআই এর ডিজি, ডিজিএফআই এর ডিরেক্টর সিটিআইবি, র‍্যাবের এডিজি, র‍্যাবের ডিরেক্ট ইন্টেলিজেন্স, অল আর মিলিটারি অফিসার্স। আমরা গুমের অভিযোগ বলতেছি হচ্ছে পুলিশ করেছে, সিটিটিসি করেছে, র‍্যাব করেছে, ডিবি করেছে, এনএসআই করেছে, অনেকেই করেছে। বাট আপনি গিয়ে ঠেকলেন কোথায়? র‍্যাবের এবং ডিজিএফআই এর এই ২ টা ৪ টা অ্যাপয়েন্টমেন্টে। সো এই ৪ টা অ্যাপয়েন্টমেন্টে সব অফিসার, লেফটেন্যান্ট কর্নেল, কর্নেল, মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল, এই তো? তো এখন এই যে ১৫ জন অফিসারকে আপনি ধরছেন বা আসামি করলেন, এদের কি আমিও সেম ফিল করি। আই হ্যাড নট, আমার সাথে কোনো কনভারসেশন ওনাদের হয় না, যেহেতু ওরা হুম, ভিতরে আছে। হুম। সো ২০১৬ এর পর থেকে তাদের ধরছেন। তো তাদের আ স্ট্যান্ডিং শুড আমি মনে হয় একই হবে। কারণ এই লোক তো দেখি নাই হোয়ার ওয়াজ ব্যারিস্টার আরমান? হোয়ার ওয়াজ হি? আমি যেহেতু দেখি না, সে দেখার কোনো স্কোপ ছিল কিন্তু কিনা আমি আপনাদের জানি না। যারা ফেলো, মানে যারা আপনাদের সাথে মানে চাকরি করেছেন, আপনাদের সহকর্মী, সেনাবাহিনী, তারাও বলছেন না সহায়তা করার কথা। মানে তারা তো কেউ সেনাবাহিনীর পক্ষ থেকে বলছেন না যে এই ঘটনাগুলো ঘটে নাই। আ এরকম তো কোনো বার্তা তাদের কাছ থেকে আসে নাই। মানে সেনাবাহিনী একটা বাহিনীর ভেতরে কেউই কিছু জানে না। কিন্তু এই মানুষগুলো গুম হলো। এটা তো একটা অবাস্তব ব্যাপার, এবং তারা এখন সহায়তা করবার কথা বলছে। অস্বীকার করছে না কেউ। র‍্যাবের পক্ষ আচ্ছা, থেকেও এখন বলা হচ্ছে যে আমরা ভবিষ্যতে আর কখনো গুম বা খুনের কাজে জড়িত হব না। মানে অতীতে হয়েছে, আমরা ভবিষ্যতে আর হব না। তো হচ্ছে তো, আপনাদের সহকর্মীরা তো এরকমই বলছেন। ওকে ফাইন। আমি ওই পয়েন্টে যাই। তাহলে ফাইন্ড আউট দ্য রুট, ফাইন্ড আউট দ্য কজ, ফাইন্ড আউট দ্য টাইম। অ্যাকচুয়াল যারা গুম হয়েছে, কাদের দ্বারা গুম হয়েছে, কে করেছে, ফাইন্ড আউট। দেয়ার ইজ অপশন টু ফাইন্ড আউট। আপনি ফাইন্ড আউট করে ওদের পানিশমেন্ট দেন। বাট আপনি গণহারে বাই অ্যাপয়েন্টমেন্ট ধরে টপ টু বটম সকল র‍্যাংকের লোকজনকে পানিশমেন্ট দিবেন। এটা আসলে জাস্টিসের আওতায় পড়ে কিনা আই এম নট সিউর। আচ্ছা, আরেকটা এখন বিষয় হচ্ছে আপনারা তো ধরেন এই আপনি তো গুরুত্বপূর্ণ পদে থেকে বলেন আপনি কিছুই জানেন না। তাহলে তো মানে খুঁজে বের করাও কঠিন, তাই না? যে আ তাই না? খুঁজে বের করা কঠিন না? না, আমি 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 জানি না বলতে আমি বলছি না যে দেশ থেকে গুম হয় নাই। হুম, হুম, হুম। আমি আপনাকে বলছি আবারও যে যারা গুম হয়েছে প্রকৃতপক্ষে ফাইন্ড আউট দেন। এটা ফাইন্ড আউট করা কোনো কঠিন বিষয় না। আপনার ফ্যামিলি যদি মিসিং হয়ে থাকে, আপনি কমপ্লেইন করলে ফাইন্ড আউট হইতেই পারে। বাট আপনি যেটা বলছেন যে আপনার ফেলো যারা আছে তারা কি হুম, বলছে আপনাকে এখন কি এভিডেন্স দেওয়ার চেষ্টা করছে বা কিছু একটা। এখানে আমি একটা কথা বলি। আপনি যেই আ ইন্টারভিউ নিচ্ছেন, ধরেন গুম কমিশন ইন্টারভিউ নিয়েছে, হুম, ওই হুম, আইসিটি ইন্টারভিউ নিচ্ছে। এটা গুটি কয়েক লোকের ইন্টারভিউ নিচ্ছে, তাই? এখন আপনি যদি ওভার দ্য পিরিয়ড 2016 থেকে 2022 পর্যন্ত, 24 পর্যন্ত আসেন, hundreds thousands of people served there. ট্রুপস বলেন, সৈনিক বলেন, অফিসার বলেন। আপনি কি ওদের সাথে সবার সাথে কথা বলছেন? আপনি যদি কথা বলেন, হুম। কেউ কি আপনাকে বলেছে, বা আপনি বলতে আমি মিন করেছি ওই সংস্থাকে, তদন্ত কমিশন, হ্যাঁ। যে কেউ কি বলেছে যে অমুক স্যার আমাকে ইনস্ট্রাকশন দিয়েছে এটা করো, বা অমুক স্যার বলেছে আমাকে এটা গুম করো? আমি সিউর আপনি যদি ওই কয়েনের ওই সাইডটাও দেখেন, 99% ট্রুপস অর অফিসার হুম, যে ফ্যাক্টটাই বলে, কি ফ্যাক্ট বলবে? এগুলোকে আসলে রিটেন কোনো ইনস্ট্রাকশন নাই যদিও। হুম, হুম, কিন্তু তারা কি ইনস্ট্রাকশন পেয়েছে কারো কাছ থেকে? হুম। তো যদি অনেকেই কিন্তু নাম 99% প্রকাশ না করে র‍্যাবের কর্মকর্তাদের মধ্যে থেকে কেউ বলেছেন যে তিনি নিজেই ওই জায়গায় ছেড়ে রেখে এসছেন। এরকম তাদের ইন্টারভিউ আসছে। এখন ধরেন নাম তো প্রকাশ করতে সবাই খুব স্বাচ্ছন্দ্যে নাম প্রকাশ করে দেবেন যে হ্যাঁ, আমি গুম করেছিলাম ওই সময়, বা আমি দেখেছিলাম এই স্যার ছিল বা এই সৈনিক ছিল। এই বিষয়টাও তো এত মানে তাদের জন্য স্বাচ্ছন্দ্যের হবে না। কিন্তু কেউ যে বলে নাই বিষয়টা তা কিন্তু না। অনেকেই এমন ইন্টারভিউ দিয়ে বলেছেন। আপনাদের
অধীনস্থ বা উচ্চপদস্থ? না, অধীনস্থ যদি বলে পার্সেন্টেজ কতটুকু হবে? আমি যদি র‍্যান্ডম ধরেন আমি স্যাম্পল ৫,০০০ থেকে ইন্টারভিউ নিলাম। I don't think this percentage should cross more than 1%. So আপনি যদি 1% বলে আমি খুন করেছি, আমাকে স্যার বলেছে করতে, so that cannot stand with the 99% other. So এখানে যারা বলেছে তাদের টাইম ফ্রেম নিয়ে চিন্তা করতে হতো। When did they serve? When did they work? So যদি আসলে তখন গুম হয়ে থাকে, I repeat the same জিনিস আবারও আসতেছে। হুম। যারা আসলেই গুম হয়েছে, যারা আসলেই মিসিং, that can be found out. হুম। That can be found out always. আচ্ছা, And সেটা আপনি বলছেন। justice আচ্ছা, can be এটা served. একটা যেমন যেমন এর বিষয়েও আপনার মতামত জানতে চাই। যেহেতু আপনি নিজে স্পষ্ট করবার চেষ্টা করছেন যে আপনার নিজস্ব কোনো সংশ্লিষ্টতা নেই বা সেরকম তথ্য আপনি জানতে পারেন নাই। আ কিন্তু এরকমও আমরা দেখেছি মানে আরো একটা পার্সপেক্টিভ বলছি। একটা তো বললাম যে রাজনৈতিক বিরোধী মত দেখে গুম করা। আরেকটা হচ্ছে টাকার জন্য গুম হতো। মানে র‍্যাব কর্মকর্তারা বলি, যেমন ধরেন নারায়ণগঞ্জের ৭ খুন। সেটা দেখা গেল সেটা টাকার বিনিময়ে যদি লাশগুলো সেভাবে ভেসে না উঠতো শীতলক্ষ্যা নদীতে তাহলে হয়তো জানাও যেত না। অনেক কিছু জানা যায়ও নাই। আমরা দেখেছি গুম কমিশনের রিপোর্টে আসছে যে বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা সেখানে লাশ কিভাবে ফেলা হতো। অনেকগুলো দেখা যেত না বাকিগুলো। তো মানে এই বিষয়গুলো আপনারা কি জানতেন যে টাকার জন্য আপনাদের ফোর্সের লোকজন গুম করছে বা মেরে ফেলছে মানুষজনকে? আ আপনি যেটা বললেন, এটা আমি রিসেন্টলি ১-১.৫ বছর আগে হবে আইসিটি যখন ইন্টারভিউ এর সময় পারফর্ম করা শুরু করলো, তখন ওখানকার চিফ প্রসিকিউটর যিনি ছিলেন, উনার কাছ থেকে অনেক বক্তব্য এরকম শুনি। ১০,০০০ টাকার বিনিময়ে অফিসাররা খুন করত। সো these are মানে আপনি চিন্তা করেন একটা মেজর র‍্যাংকের অফিসার, আপনি বলছেন ১০,০০০ টাকার বিনিময়ে, ২০,০০০ টাকার বিনিময়ে, ৫০,০০০ টাকার বিনিময়ে একটা মানুষকে গুম করে আসছে। আমার মানে কারো যদি স্বাভাবিক সেন্স কাজ করে, এটাকে মেয়ার প্রপাগান্ডা ছাড়া আমার কাছে কিছু মনে হয় না। আমি এখানে র‍্যাবকে ডিফেন্ড করতে বসি নাই ইনডিড। মানে কেন? যেটা হয়েছে নারায়ণগঞ্জের ৭ খুন মামলা তো সেই নারায়ণগঞ্জ সময়ই হয়েছিল মানে। নারায়ণগঞ্জ ৭ খুন হয়েছে, যখন হয়েছে তখন তো I was in army. So হুম। ওটা কি প্রেক্ষাপটে হয়েছে, কি টাকার বিনিময়ে হয়েছে না অন্য কোনো কনফ্লিক্ট ছিল, কি ছিল, এটা well known to people. There are a lot of connotation and information are involved here. So হ্যাঁ, sometimes আপনি টাকার বিনিময়ে absolutely আপনি আমাকে টাকা দিবেন একজন মানুষকে গুম করে ফেলবো। I can't take this point really, কারণ এটা I cannot conceive this idea যে এরকম টাকার বিনিময়ে হতে পারে। পলিটিক্যাল হ্যাঁ, মাইট বি ২-১ টা হয়েছে। ২-১ টা বলতে অনেকগুলাই হয়তো হয়েছে যারা আপনারা বলছেন যে অ্যাকচুয়ালি ফেরত আসেনি। বাট টাকার বিনিময়ে ১০,০০০ টাকার বিনিময়ে, ১৫,০০০ টাকার বিনিময়ে, ৫০,০০০ টাকার বিনিময়ে I can't conceive this idea কেন really. হবে না? ধরেন পলিটিক্যাল কারণে যেই ব্যক্তি গুম করতে পারেন, খুনও করতে পারেন, যথাযথ আইনি প্রক্রিয়া না মেনেই, তাহলে হুম। টাকার বিনিময় করতে তার এত সমস্যা কি হবে? এটা তাহলে আ আপনাকে ওই সময় ফেরত যেতে হবে আসলে। এটার প্রশ্নের উত্তর আপনি যেটা বলছেন you are right যে সাইকোলজিক্যাল যে একবার খুন করতে পারে, গুম করতে পারে, he can continue further. বাট এইটার আ আর পলিটিক্যাল আপনাকে ইন্টারেস্টে খুন করতে পারলে নিজের ইন্টারেস্টে পারবে না কেন? মানে তার হাতে অস্ত্র আছে, তাকে গোপন করার জায়গাও আছে। ফলে কেন পারবে না? না পলিটিক্যাল ইন্টারেস্টে আপনি যেটা বলছেন স্ট্রেট ওয়ে পলিটিক্যাল ইন্টারেস্ট আমি আসলে ওইভাবে বলতে রাজি না। এটা যদি আপনি পুরা ফোর্সকে আপনি এভাবে একটা ফোর্স র‍্যাব কে আপনি এই এই ক্যারেক্টারাইজড বা এটা আপনি না, সিম্বলাইজ এভাবে পুরো করতে ফোর্সটা না পারেন। নিশ্চয়ই। র্যাবে অনেক কর্মকর্তা কর্মচারী আছেন। কিন্তু কর্মকর্তা এটা কিন্তু ফোর্স কেউ, কেউ এখন তো আপনি যদি ছিলেন। হ্যাঁ, কেউ থাকতে পারে। দিস এক্সেপশন ইস অলওয়েজ দেয়ার। সো এটা আসলে আপনি এক্সেপশন কে আমরা জেনারালাইজ না করি। এক্সেপশন কে আপনারা ফাইন্ড আউট করেন। হু ডিড দিস? হোয়েন ডিড দিস? ফাইন্ড আউট হ্যাঁ, অ্যান্ড ফাইন্ড দেন আউট করেই টেক তো দেম ধরেন টু এই যে জাস্টিস। ২৫ জন, মাত্র ২৫ জন। সেনাবাহিনী, র‍্যাবে বহু কর্মকর্তা মানে সৈনিক থেকে শুরু করে একদম মেজর জেনারেল পর্যন্ত কর্মকর্তা আছেন। তো মানে নাম তো আসছে মাত্র অল্প কয়জনের, গুটি না কয়েকজনের। ২৫ জন তো আপনি যদি টাইম ফ্রেমে চিন্তা করেন, একজন যখন অ্যাপয়েন্টমেন্ট এ যায়, হি সার্ভস ফর 2, 3, 4 ইয়ার্স। সো সংখ্যাটা তো কম। যদি ১ বছর করে হতো তাহলে তো ১০০ হয়ে যেত। হুম। যদি ১ বছর করে চাকরি করতো একজন ডিরেক্টর ইন্টেলিজেন্স বা একজন ডিজিডিজিএফ, একজন ডিজি ডাইরেক্টর সিটিআইবি অথবা এডিজি অপারেশনস ১ বছর করে চাকরি করলে তো আপনার ২০১৬ থেকে ২৫ পদ সংখ্যা হয়ে যেত ১০০-১৫০। কিন্তু একটা সার্টেন পিরিয়ড চাকরি করে এইজন্য সংখ্যাটা অনেকটা কম মনে হচ্ছে আপনার কাছে। সো এই কম সংখ্যাটা কিন্তু সময় ফ্রেমের অনুযায়ী সংখ্যাটা একবারে কমও না। কিন্তু যেটা আপনারা যারা এই আপনি বলতে আই ডোন্ট হুম। মানে আপনাকেও বলছি না। যারা এটাকে চিন্তা করছে যে এই লোকগুলাই পারপাস সার্ভ করেছে। এই লোকগুলাই এই কাজে যারা জড়িত। এটা আসলে I strongly oppose on that. কারণ আপনি এই লোকগুলা আ আপনি আবারও বলি মামলার রেফারেন্স এ যদি আপনি যান 2016 এর গুমের মামলা চলছে যেটাতে ১৫ জন অফিসার আসামি।
সো 2016 আপনি কিন্তু বেইজে ফেরত যাচ্ছেন না, তখন কে ছিল কারা ছিল, আপনি করছেন কি সাবসিকুয়েন্ট সকলকে আপনি একটা এলান করছেন, যে আসামি হয়েছে উনি তো এই কোর্টে মামলা সাক্ষী এখনো দিয়েছেন। বিচারাধীন। হয়তো এর হ্যাঁ, মধ্যে দিয়ে অনেকেই নির্দোষ প্রমাণিত হবেন, হয়তো আরো অনেক দোষী যোগ হবেন। কিন্তু আপনি যোগ যেহেতু হবে। নিজের সংশ্লিষ্টতা কোনোভাবেই খুঁজে পান না, আপনি কি এই মামলার বিচার মোকাবেলা করবেন? না আমি আপনাকে বলি একটা, আমি শেষ করে আপনার পয়েন্টে আসবো। ধরেন এখানে যদি আমি তিনটা আসপেক্টে বলি, আমার ব্যাপারে কথা বললাম, আমি যদি র্যাবের আসপেক্টে কথা বলি, র্যাবের যে বাকি অফিসার যারা আছে 2016 এর পর থেকে, হুম। আমি শিওর, মানে আমি অন বিহাফ অফ দেম বলছি না, বাট আমার পারসেপশন তাই বলে, তাদের জিনিসটা সেমই হবে যে আসলে তারা কতটুকু এটার ব্যাপারে জানেন। ডিজিএফআই সেম, ডাইরেক্টর সিটিআইবি আসলে উনি কতটুকু ডিসিশন মেকিং সবার করতে কি করে পারবেন। সেম হবে? কেউ না কেউ তো ছিল না না এতগুলো আমি ঘটনার জাস্ট মাঝে। আমি র্যান্ডম, আমি এতে বলছি না যে আমি আমার জাস্ট একটা অ্যাজাম্পশন আমি বলছি। হুম, হুম। এখন আমি মামলা ফেস করব কিনা, এখন আপনি দেখেন আমাকে যখন আপনি মামলাটা দিয়েছেন, ওয়ার এজ আই ওয়াজ দেয়ার ইন বাংলাদেশ এট দ্যাট টাইম, বাংলাদেশে আমি ঘুরে আসছি, এখানে এসে গুম কমিশন নাবিল ইদ্রিসের সাথে আমি শোক প্রণোদিত হয়ে কথা বলেছি, আপনার সাথে আমি এটা নিয়ে কথা বলছি। সো নোবডি কেম আউট যে এটা আমি, আমার তাহলে এতখানে হাইড এন্ড সিকে থাকার কথা, ওয়াই আই এম নট হাইডিং, আমি সোশ্যাল মিডিয়াতে আমি কথাবার্তা বলি। সো এখন এই মামলাকে ফেস করতে হলে আপনি যেই মামলা স্টার্ট হয়েছে ইন্টারিমের সময়, যেই ফ্রেমওয়ার্ক দিয়ে স্টার্ট হয়েছে, এইটার কতটুকু আহ, আসলে প্রপার জাস্টিস সার্ভ করবে, ইট হ্যাজ টু বি, আমাদের এটা দেখতে হবে, সময় অপেক্ষা করতে হবে। বাট আমি হোপফুল ইন এ সেন্স, যেহেতু প্রেজেন্ট এই গভর্নমেন্ট টেক ওভার করেছে, যেমন এই মামলাগুলো যা ধরেন খুব ইজিলি আর্মি একটি কিন্তু মামলার বিচারগুলো হতে পারতো, বাট তখন যেই ফ্রেজাইল কন্ডিশন ছিল দেশে, হুম। এইটাকে আর্মি অ্যাক্টে না দিয়ে আলটিমেটলি এখানে পাঠানো হয়েছে। তা আমি হোপফুল, কেন আমি বলছি যে দিস গভর্নমেন্ট উইল লুক ইনটু দিস ইন এ প্রপার ওয়ে, যাতে প্রপার জাস্টিস সার্ভ হয়। হ্যাঁ, আপনি মুখোমুখি হবেন? না আমি মুখামুখি বলতে, আমি তো এখন আপনি যদি বলেন আপনি আসেন, তা আমি কি বাংলাদেশে গিয়ে আমি যখন দেখতেছি যে এই পর্যন্ত সিন্স, আমি যদি বলি যে ইন্টারিম গভর্নমেন্ট এবং এই গভর্নমেন্টের মাঝামাঝি সময় পর্যন্ত মামলাটা যেভাবে আগাচ্ছে, যেভাবে আপনি গণহারে মামলা দিয়েছেন, তো এটা বোঝা যাচ্ছিল যে দিস মামলা ইজ, মানে এই কেসটা হচ্ছে একটা মোটিভেটেড মামলা, একটা, মানে কি মোটিভেটেড, আই এম নট গোয়িং টু টেল দ্যাট, এটা আপনি 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 নিজে আইন শৃঙ্খলা বাহিনীতে কাজ করেছেন। মানে কোনো আসামি কখনো বলেছে মামলাটা সঠিক মামলায় আমাকে যথোপযুক্তভাবে শাস্তি দেওয়ার বিধান আছে বা একদম ঠিক হয়েছে যা হচ্ছে? এটা এটা বলবে না কিন্তু, বাট আমি এখন আমি যখন বুঝবো যে আমি তো, আমাকে আপনার আপনার ব্যাকগ্রাউন্ড আমি দিলাম যে আমি হুম, হুম। কি আমার কি আমি হোয়াট আই থট মাইসেলফ, এইটার প্রেক্ষাপট চিন্তা করে আমি কি নিজে জেনে বুঝে যে এই মামলাটা আসলে একটা, আমি ইল মোটিভেটেড বলাটা ঠিক হবে না, সার্টেন মোটিভেশন নিয়ে মামলাটা শুরু হয়েছে, ওখানে আমি কি নিজে ঝাঁপ দিতে যাব? আচ্ছা, স্পষ্ট। তো মানে আপনি ঠিক আই যেখানে আই যেতে যাচ্ছেন। আমি বাট আমার রিকমেন্ডেশন হচ্ছে এখানে, আমি রিকমেন্ডেশন আমার সাবমিশন হচ্ছে এটা এখানে, যে যেহেতু এই গভর্নমেন্ট দায়িত্ব নিয়েছে 3-4 মাস, বেশি দিন হয় নাই, সো ডেফিনেটলি আই উইল আর্জ আপন, আই উইল রিকোয়েস্ট আর হাম্বল সাবমিশন, যে দে উইল লুক ফর, যে আসলে যারা রিয়েলি গিলটি, হুম, যারা আসলেই দোষ করেছে, দে শুড বি ব্রট ইনটু জাস্টিস। হুম। কিন্তু যারা আসলেই দোষ করেছে তারাও এরকমই বলবে যে এই মামলাটা মোটিভেটেড, ইল মোটিভেটেড কেউ মানে আমি কোনোভাবেই কখনোই শুনি নাই মনে হয় যে আমি তো মনেই করতে পারি না কোনো ব্যক্তি দোষী প্রমাণিত হয়েছে বা বিচারাধীন সে বলেছে যে আমি আসলে এটার সাথে ছিলাম, যুক্ত ছিলাম। মানে এটা নজিরবিহীন দেখা যায় না এরকম। আপনার কাছে একটু আরেকটা প্রসঙ্গেও যাই। যেহেতু আপনি এখানে নিজের সম্পৃক্ততা বা জানাশোনার বিষয়টাই আপনার কাছ থেকে খুব একটা পাওয়া যাচ্ছে না। আপনি যেই বিষয়টিতে নিয়ে খুব তোলপাড় হলো এবং এমনকি আমেরিকার স্যাংশনও আসলো র‍্যাবের উপরে এই একটা ঘটনাকে বিশেষ করে রেফার করে, সেটা হচ্ছে কক্সবাজারে একরাম হত্যাকাণ্ড, কাউন্সিলর একরাম হত্যাকাণ্ড। র‍্যাবের তথাকথিত সেই ক্রসফায়ারে। আম তখন মানে তারপরে আপনি এসেছেন র‍্যাবে, তারপরে আপনি এর পরপর সময়ে আপনি যোগ দিয়েছেন। এইখানে এই মানে হত্যাকাণ্ডে কোনো মামলাই কেন হলো না? এমনকি আপনার আমলেও এটা কেন তো না? আই এম নট ইন দিস ফুটিং টু গিভ ইউ অ্যান্সার, কারণ আমি তো তখন ছিলাম না। পরবর্তীতে সো এসেছেন। পরপরই পরবর্তী এসেছেন। মামলার দায়িত্ব তো আমার না, মামলার দায়িত্ব যে তখন, শুনেন একটা মামলা যখন এরকম একটা সেন্সিটিভ মামলা হয়, সেন্সিটিভ একটা ইস্যু হয় দেশে, তখন যখন হোল কান্ট্রি ইজ কনসার্ন অ্যাবাউট দ্যাট, সো এটা ডিসিশন মেকিং কি আপনি মনে করেন একটা লেফটেন্যান্ট কর্নেল ডিসাইড করতে পারে? কে এটা করে ডিসিশন তাহলে? এই মেকিং, ডিসিশন মেকিংটা কে করে? দিস হ্যাজ টু বি কাম ফ্রম দ্য টপ অফ দ্য গভর্নমেন্ট, মানে কি প্রাইম ওয়াজ গোয়িং মিনিস্টার অন নাকি এটা। স্বরাষ্ট্রমন্ত্রী নাকি মানে কোন পর্যায়ে টপ অফ দ্য গভর্নমেন্ট? আমি আমি তো আই ক্যানট রিচ দ্যাট লেভেল, আমার লেভেল, আমি লেফটেন্যান্ট কর্নেল, আমার লেভেল কে এডিজি অপারেশনস অর ডিজি র‍্যাব,
এতটুকু আই ক্যান রিচ। নাও ডিজি কার কাছ থেকে ইনস্ট্রাকশন পায়, ডিজি ক্যান সে দ্যাট বেটার। ডিজি কার কাছ থেকে ইনস্ট্রাকশন পেয়ে সে আদিষ্ট হয়ে কাজ করেন, এটা কি নোজ। এখন কেন মামলা হয় নাই, পলিসি, গভর্নমেন্ট পলিসি কি ছিল, র্যাবের পলিসি কি ছিল, এটা আসলে আপনাকে পলিসি লেভেলে কথা বলতে হবে। আই এম নট এ পলিসি মেকার ইন মানে কি এনিথিং। আপনাদেরকে যেই কাজ করতে বলা হয় আপনারা শুধু সেটুকুই করতে পারেন। আইন অনুযায়ী মানে আসামি হয়েছে একটা মানে অভিযোগ আছে সেখানে মামলা করার চেষ্টা করছেন, সেগুলো আপনারা নিতে পারেন না। আপনাদের শুধুমাত্র যেরকম নির্দেশ দেয়া হয় উপরিমহল থেকে সেরকমটাই আপনারা করেছেন। নট নেসেসারিলি। এটা হচ্ছে ধরেন ২ টা জিনিস। একটা হচ্ছে আপনি যখন একটা পোস্টিং যাচ্ছেন র্যাবে বা ডিজিএফআই তে হোয়াটএভার, একটা কমন এনভায়রনমেন্ট থাকে সব জায়গায় কাজের, রাইট? এটা আমি যখন পোস্টিং যাই, আপনাকে আমাকে একজন, এটা জাস্ট সিম্পল এক্সাম্পল, একজন অফিস, একজন ধরেন একজনকে স্কুল টিচারের পোস্টিং দেওয়া হলো একজন লোককে। সে কি ওখানে টিচিং করবে, রাইট? হি ক্যানট সে আমি তো ব্যাংকে আগে চাকরি করতাম, এখন আমার স্কুল ভাল লাগে না। হুম। সো আর্মিতে যখন একটা অফিসারকে পোস্টিং করা হয় র্যাব বা ডিজিএফআই তে, সকল ইনস্টিটিউশনের, এটা সিভিল হোক, আর্মি হোক, ইন্টেলিজেন্স হোক, একটা কমান্ড এনভায়রনমেন্ট বা একটা ওয়ার্কিং এনভায়রনমেন্ট থাকে। সো আপনি ওখানে যে আপনাকে অ্যাডাপ্ট করতে হবে ইনডিড। এখন অ্যাডাপ্ট বলতে আপনি তো ওখানে গিয়ে হ্যাঁ, আপনি এই লেভেলে লেফটেন্যান্ট কর্নেল, মেজর, এই লেভেলে আসলে আপনার চেঞ্জ করার, মানে আপনি সব চেঞ্জ করে দিবেন, রুলস, রেগুলেশনস, আইন কানুন, হার্ডলি এনি স্কোপ যে এই র‍্যাংক গুলোতে আসলে। কারণ এই র‍্যাংক ধরেন গুলো এই যে এই হত্যাকাণ্ড, একটা হত্যাকাণ্ড যেহেতু খুব আলোচিত ছিল, এইটাই কারা করলো? কারা ছিল র‍্যাবের অফিসাররা যুক্ত এখানে? আম কার নির্দেশে হলো? আপনি বললেন এগুলো তো টপের নির্দেশে হয়। মানে সেটা নির্দেশ না হয় নাই জানেন। কিন্তু আপনাদের সহকর্মীদের মধ্যে কারা ছিল এই ঘটনার সাথে যুক্ত? সেই বিষয়গুলো তো নিশ্চয়ই আপনারা জেনেছেন। না, সেই বিষয়গুলো তো আসলে এটা তো ফলো আপ ইনভেস্টিগেশন বা ইন্টারোগেশন ওই সময়ই হয়। ধরেন তখন যারা র‍্যাবে ছিল, তখন যারা ডিজিএফআই তে ছিল, হুম। তখন যারা ইন্টেলিজেন্স অর্গানাইজেশন যারা তদন্ত করত। তো আমি সিউর তারা ফাইন্ড আউট করেছে। বাট না, এগুলো কোনো আসলে মামলা যে হয় নাই। ক্যারি, কোনো বিচার তো হয়ই নাই, মামলাই হয় নাই এটা নিয়ে। তো এটা আসলে ইস বেট আই এম নট ইন দ্য ফুটিং। আমি যেটা বললাম আপনাকে, আপনাকে কমেন্ট করতে বলেছি কেন জি, মামলা হয় নাই তখন। কারণ আমি তখন র্যাবেও ছিলাম না, ডিজিএফআই তেও ছিলাম না। আই ক্যানট কমেন্ট অন দিস আসলে। আচ্ছা। আম মানে আপনি কি মানে এরকম একরকম চোখ নাক বন্ধ করে কাজ করতে হয় যখন আপনারা এরকম গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোতেও থাকেন? মানে আগে কি হয়েছে আমি জানবো না, পরে কি হয়েছে সেটাও আমি খোঁজ খবর রাখবো না। আমার সময় আমার আশেপাশে কি হচ্ছে তাও আমি জানবো না। শুধু আমাকে যতটুকু দেয়া হচ্ছে আমি ততটুকুই করব। এরকম না, একটা না ব্যাপার। জিনিসটা, না, না এরকম ব্যাপার না। ব্যাপার হচ্ছে ধরেন এখন আপনি যখন কাজ করেন, একজন ডিরেক্টর ইন্টেলিজেন্স যখন হয়, তার আসলে হি ডাজন্ট হ্যাভ এনি রেসপাইট। 24 আওয়ার্স এর মধ্যে ধরেন আল্টিমেটলি ২০-২২ ঘন্টা কাজ করতে হয় এবং এমনকি এট এ গো 3 ডেজ 4 ডেজ কাজ করতে হয়। হুম। এখন আগে যে ইনসিডেন্ট গুলো হয়েছে, হ্যাঁ, ইউ গেট এ ফিডব্যাক এরকম হয়েছে। বা এটাকে আপনি আসলে কোট করার মতো না যে এরকম হয়েছে সো উই শুড রেকটিফাই লাইক দিস। বাট এটা আমি যে কোট করতে পারবো না যে হ্যাঁ, আমাকে অমুক স্যার বলেছে তুমি এরকম করো না। এটা আসলে হ্যাঁ, লেসন লার্নড হয় অনেক সময় যে একটা ডিব্রিফিং হয় অনেক সময়। এরকম একটা অপারেশন হয়েছিল একসময় আমরা শুনেছি। বা এটা আসলে যে কোট করার মতো পাবলিক ফোরামে, এটা কোট করার মতো মিডিয়াতে এরকম কিন্তু এটা প্রফেশনাল একটা ডিব্রিফিং হয় যে ঐরকম একটা অপারেশনে গিয়েছিল, এরকম একটা ইনসিডেন্ট হয়েছে। ঐরকম একটা অপারেশন হয়েছে, এরকম একটা ইনসিডেন্ট হয়েছে। তো উই শুড বি কেয়ারফুল, উই শুড নট রিপিট। মানে এটা একটা প্রফেশনাল ট্রেনিং এর পার্টি যে ট্রেনিং হচ্ছে। ধরেন আপনি যদি আর্মিতে হন, আপনি তো ট্রেনিং হচ্ছে রেগুলার। সকল প্রতিষ্ঠান, ইন্টেলিজেন্স অর্গানাইজেশন গুলো ট্রেনিং হচ্ছে। সো এগুলো একটা স্যাম্পল। ধরুন 7 মার্ডার কেস। সো 7 মার্ডার কেস যেটা আপনি যেটা বলছেন নারায়ণগঞ্জের, এটা কিন্তু র‍্যাবে প্রতিবারই বলা হচ্ছে যে এরকম একটা ভয়াবহ ঘটনা র‍্যাব দ্বারা হয়েছে। র‍্যাব ডিডন্ট ডিনাই। আমাদের সময় আমাদের কিন্তু আমাদের যখন টেক ওভার দায়িত্ব নিই, র‍্যাবের ডিজি, এডিজি তারা আমাকে বলেছে এরকম একটা ইনসিডেন্ট কিন্তু হয়েছে যেটাতে র‍্যাবের নাম, শুধু র‍্যাব না, পুরা দেশের ইমেজ এটাতে ডিফেমড হয়েছে। সো উই শুড নট ডু এনিথিং লাইক দ্যাট। এটা কিন্তু পার্ট অফ ইয়ে। হুম। এখন আচ্ছা যেই এরকম কি কোনো প্রশিক্ষণ থাকতো? মানে এতভাবে কিভাবে লাশটা গোপন করতে হয়? এরকম কি কোথাও কোনো জায়গা থেকে কোনো প্রশিক্ষণের জায়গা ছিল র‍্যাব বা গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে? কারণ এই যে ধরেন র‍্যাবের ৭ খুনের কথা বললেন। যদি ভেসে না উঠতো আমরা হয়তো জানতামও না এরকম হত্যাকাণ্ডে র‍্যাব আসলে সংশ্লিষ্ট। তো এভাবে কিভাবে লাশ গোপন করতে হয়? কোথাও থেকে কি কোনো প্রশিক্ষণের জায়গা ছিল? এরকম জানতেন? ইন্টারেস্টিং। ওয়ার্লড এর কোথাও আপনি জানেন, আমি জানা নাই আমার যে ওয়ার্লড এর কোথাও লাশ কিভাবে গুম করা হয়, কিভাবে গোপন করা হয়, এরকম কোন ট্রেনিং সেন্টার আছে কিনা? আই হ্যাভ নো ক্লু। আর র‍্যাবে আ দিস ইস অ্যান উইয়ার্ড থিংকিং আসলে যে এটা মিডিয়াতে অনেক রকম আসে। অনেকে এটাকে মানে অনেকে অনেক কিছু বলার চেষ্টা করে। বাট বাট যদি আমি আবার সে আগের পয়েন্টে যেতে হবে। যারা প্র্যাকটিক্যালি যারা আসলে কেউ যদি গুম হয়ে থাকে, কেউ যদি গুম করেছে, দে কুড টেল ইউ বেটার যে আসলে
তারা কিভাবে করেছে। তারা তো আসলে বলবে না, যারা কেউই বলে নাই যে আমি গুম করেছি। আজ পর্যন্ত কেউ বলে নাই। অনেকে বলেছেন আমি গুম হয়েছি, কিন্তু আমি গুম করেছি বা আমি জানি এরকম এখনো পর্যন্ত কেউ কারো কাছ থেকে শুনি নাই। বাট দেয়ার ইজ ওয়েজ এন্ড অপশন তো আছে আপনার যদি হুম। প্রপার ইনভেস্টিগেশন প্রপার জি, ফলে হয়। মানে There সেটা is নিশ্চয়ই always- আইনশৃঙ্খলা বাহিনী করবে। আপনাদের সাথে কথা বলে জানবার চেষ্টা করছি, কিন্তু আপনারাও আসলে কিছুই জানেন না। ফলে খুব বেশি জানবার সুযোগ নাই। এখন ধরেন আপনি বলছিলেন যে আপনি আসলে এই মুহূর্তে বিচারের মুখোমুখি হবার কথা ভাবতে পারেন না। আ না ভাবতে পারি না কথাটা ঠিক না। ভাবতে পারি না কথাটা বলিনি। ভাবতে আচ্ছা। পারি না বলতে আপনাকে যে এই মুহূর্তে আমি যদি আমি না আ আইনের চোখে আমি পলাতক। বাট আমি আপনাকে এক্সপ্লেইন করেছি I was not পলাতক। হুম, হুম। আমি পলাতক। হ্যাঁ। সো আমি সুষ্ঠু যদি বিচারের যে মোটিভ ছিল, এটা যদি হতো যে যেটা হওয়ার কথা এক্সপেক্টেড, এটা আর্মি একটা বিচার শুরু হওয়ার কথা ছিল। মানে অ্যাজ পার আর্মি রুলস এন্ড রেগুলেশন যা বলে আর্মি অফিসারদের যে ক্ষেত্রে, হ্যাঁ যদি কেউ দোষী সাব্যস্ত দেন তাকে সিভিল কোর্টে বা প্রেরণ কিন্তু করবে। সিভিলিয়ানদের তখন হত্যাকাণ্ড সেটা তো সিভিলিয়ান কোর্টে হতেই পারে। সিভিলিয়ান করার কথা ইট ইজ প্রমাণ হতে হয় নাই তো, হুম। নট প্রুভেন। আপনি এজন্যই তো যদি বিচার চলবে, বিচার চলবে। আমি বলছি আপনাকে যদি আপনি আর্মিতে কি হয় একজন আর্মির একটা সদস্যের ব্যাপারে যদি একটা গুম ধরেন গুম তো না গুমের টার্মিনোলজি তো আসছেই পড়ে ধর মার্ডার কেস রেপ কেস এই জিনিসগুলো কয়েকটার বিচার সিভিল কোর্টে হয় কিভাবে হয় আর্মিতে যখন বিচারটা শুরু হয় তার নামে একটা কমপ্লেন আসলো একজন ব্যক্তির নামে সো আর্মি ইনস্ট্যান্টলি একটা কোর্ট অফ ইনকোয়ারি ফর্ম করে ওখানে ফর্ম করে সে যদি আর্মি ইনকোয়ারি বোর্ড যদি মোটামুটি নিশ্চিত যে হ্যাঁ মোটামুটি ভাবেই সে যেই সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স যেগুলো আছে তাকে প্রুভ করে যে হ্যাঁ হি ইজ ইনভলভড ইন দিস হুম। মার্ডার কেস অর রেপ কেস অর দিস দিস দুই তিনটা ক্লজ আছে তখন তাকে কিন্তু চাকরিচ্যুত বরখাস্ত করে তাকে কিন্তু সিভিল কোর্টে প্রেরণ করে সো আপনি এই ক্ষেত্রে তো এটার ব্যত্যয় হওয়ার কারণটা এটা ওয়েল না ধরেন যেই ব্যক্তি আন্ডারস্টুড। খুনের শিকার হয়েছে বা ধর্ষণের শিকার হয়েছে, সে যদি মামলা করে সে কি আর্মি মানে ওই কোর্টে গিয়ে করবে নাকি সিভিলিয়ান কোর্টে গিয়ে করবে? এইটা একটা তাকে কমপ্লেন করবে ধরেন সিভিল কোর্ট থেকে এই মামলাটা আর্মিকে জানানো হলো যে তোমার সদস্যের ব্যাপারে এই মামলাটা হয়েছে আর্মি কিন্তু ইনস্ট্যান্টলি কোর্টে পারে না তাকে একটা কুইক একটা কোর্ট অফ ইনকোয়ারি করে ওয়ান্স হি ফাইন্ড দ্যাট ইজ সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স সাপোর্ট করে যে সে খুন করেছে বা রেপ করেছে তাই কিন্তু সিভিল কোর্টে পাঠায় ইনস্ট্যান্টলি শেষ এটা দে ডোন্ট টেক টু মাচ টাইম ফর দিস সো এই মামলাটাও প্র্যাকটিক্যালি বা লজিক্যালি যদি আমি বলি এটা কিন্তু তাই হওয়ার কথা ছিল যে আর্মি স্টার্ট করবে এবং আর্মিতে একটা বোর্ড হয়েছিল আপনি যদি জানেন আর্মিতে একটা বোর্ড কিন্তু শুরু হয়েছিল কাজ সো ওই বোর্ড যদি কাজ করে বলতো হ্যাঁ সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স প্রমাণ করে তখন যদি আমাকে আর্মি বলতো যে ইউ কাম ব্যাক এন্ড ফেস দ্য ইন্টারভিউ আই উড কাম লাভ আমি তো আই কুড প্রুভ মাইসেলফ সো এখন যেখানে আমি প্রুভ যদি করতে না পারি মানে আমি উল্টা আমি ভিকটিম হয়ে যাব তো ওয়াই শুড আই আচ্ছা। বি ভিকটিমাইজ। এখন ধরেন এইরকমভাবে আ দুবাইতে র‍্যাবের সাবেক মহাপরিচালক এবং পরবর্তীতে পুলিশ প্রধানও হয়েছেন বেনজির আহমেদ, তিনি ইন্টারপোলের তৎপরতায় দুবাই পুলিশের দ্বারা গ্রেপ্তার হয়েছেন। মানে এরকম কোনো শঙ্কা করেন যে আসলে এরকম কিছুও হতে পারে? না, না আমি আপনাকে আগে আ এটার মেরিটটা বুঝতে হবে। মেরিটটা ইন দ্যা সেন্স আপনার ইনভলভমেন্ট যদি প্রুভ না করতে পারেন আপনি। যে আমি আসলেই I have all the evidence what I have done এবং যারা আইন শৃঙ্খলা বাহিনী যারা যারা ইনভেস্টিগেটিং অথরিটি যারা গুম কমিশন they have the factual data যে আমার সময়কার সময় কোনো প্রকার ডিসঅ্যাপিয়ারেন্স নাই। সো মানে I don't fear of this যে আমাকে কেউ এটার জন্য পার্সু করতে পারে। কারণ I'm a in this aspect I'm a clean case in this aspect. মানে আপনি মনে করছেন, কিন্তু যারা তদন্ত করছে তারা যে মনে করছে তার নিশ্চয়তা কি? তারাও মনে করবে কারণ they have the factual data হুম, যে আচ্ছা। আমার সময় যদি না হয়ে থাকে তো they have to understand this যে এটা আসলে তারা মনে করবে। জঙ্গি দমনে আরেকটু এই প্রসঙ্গে যাই এবার। জঙ্গি দমনে র‍্যাবের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, তৎপরতা ছিল, আমরা জানতাম সেটা। এবং সেই সাথে, সাথে আবার একটা বিষয় যেটি আসলে পরবর্তীতে ৫ই আগস্টের পরবর্তীতে একটা ফোনালাপ তৎকালীন প্রধানমন্ত্রী এবং হাসানুল হক ইনু সাহেবের একটা ফোনালাপ হয়েছে যে জঙ্গি কার্ড খেলে দেব। মানে জঙ্গি দমন যেমন একটা বিষয় আপনারা ছিলেন, আবার জঙ্গি কার্ডও খেলা হতো। আসলে আপনার পর্যালোচনা, আপনার অভিজ্ঞতা কি বলে যে জঙ্গি কার্ড খেলাটা কত পরিমাণে হতো আরকি? আচ্ছা, জঙ্গি নিয়ে আমি একটু যদি বলি, আমি ধরেন যখন ফার্স্ট টাইম র‍্যাবে ছিলাম 2005 that was the peak time of হুম, জঙ্গি জেএমবির যেই হুম। সময়টা ছিল। আ তখন আমার আ কিছু এক্সপেরিয়েন্স আছে জঙ্গি সরাসরি ডিল করার এবং শায়েখ আব্দুর রহমানকে তখন সিলেট ব্যাটালিয়ন থেকে ধরা হয়েছিল। I used to work in সিলেট ব্যাটালিয়ন। আমার তাকে শোনার এক্সপেরিয়েন্স হয়েছিল। আমার কমান্ডিং অফিসার তাকে কথা বলছিলেন। I was listening to him. সো এটা একটা এক্সপেরিয়েন্স আমার জন্য ডেফিনিটলি। আমি পরবর্তীতে বহু সুইসাইডাল স্কোয়াডের বোমবার সহ এদের সাথে আমার কথাবার্তা হয়েছে। ইন্টারোগেশন ইনভেস্টিগেশন আমার কথাবার্তা হয়েছে। এটা হলো এক।
আর পরবর্তীতে যখন আমি আসলাম র্যাবে 2019-20, সো দুইটা গভর্নমেন্টের সময় দুইটা অ্যাঙ্গেল থেকে আমাকে জঙ্গির অপারেশনের বিষয়টা আই হ্যাভ দ্যাট এক্সপোজ। এটা একটা, হ্যাভিং সেড দ্যাট, এটার সাথে সাথে আবার যদি আমি বলি আপনাকে যে র্যাব ওয়াজ দ্য প্রাইম রোলে ছিল, ডিজিএফআইও ছিল, এনএসআইও ছিল, সবাই ছিল, সিটিটিসি ছিল, সবাই ছিল। সো এইটা কিন্তু জঙ্গি যে দমনের যে কন্টেন্ট করতে পারে, জঙ্গি আপনি আসলে ইট ইজ আইডিওলজি, ইউ ক্যানট ডেস্ট্রয় ইন এ হোল, রাইট? তো এইটাকে কন্টেন্ট করা হলো ইম্পর্টেন্ট, এটাকে কন্ট্রোল করা হলো ইম্পর্টেন্ট। সার্টেন লেভেল পর্যন্ত কিন্তু জঙ্গি কন্ট্রোল র্যাব বা সকল আইন শৃঙ্খলা মিলে কিন্তু করেছে। এখন জঙ্গি কার্ডে যাওয়ার আগে আমি একটা কথা বলি আপনাকে, জঙ্গি যেটাকে আসলে অনেকে একটা কান্ট্রি, মুসলিম যে উইক কান্ট্রি গুলো আছে, উইক শাসনের, যে দুর্বল শাসনের মুসলিম কান্ট্রি যেগুলো আছে, ওখানে কিন্তু এই জঙ্গি নিয়ে বেশি নড়াচড়া হয়। আপনি মিডল ইস্টে খুব একটা দেখবেন না এগুলো নিয়ে কথাবার্তা, কারণ আমাদের দেশে যখন জঙ্গি নিয়ে কথাবার্তা হয়, দেশটাকে ভালনারেবল করা যায়, তখন কিন্তু কোনো না কোনো দেশ, আমি যে দেশের নাম নাও বলি, পশ্চিমা দেশের একটা এন্টি, যেটাকে বলে, যেটা হলো অ্যান্টি টেরোরিজম যে একটা কার্ড আছে, ওইটা আমি যদি উল্টা দিকে বলি, অ্যান্টি টেরোরিজম কার্ড প্লে করা তাদের সুযোগটা বেড়ে যায় এখানে। সো এইখানে যে র্যাব এবং ডিজিএফআই তাদের কন্টেন্ট করেছে, ওই ক্ষেত্রে অনেক স্কোপ ছিল তাদের জন্য, এবং তারা কিন্তু বিভিন্ন সময়ে র্যাব এবং ডিজিএফআই তে অ্যাপ্রোচ করেছে, দে ক্যান ইন্টারফেয়ার অর ইন্টারভেইন অর দে ক্যান কোঅপারেট ইন মেনি অ্যাসপেক্ট। তো র্যাব বা ডিজিএফআই তখন কিন্তু তারা রিপ্লাই করেছে যে we can well control in our country, the internal affair, let us control this. So এই কারণে কিন্তু আমি যেটা মনে করি, এবং এটা ওয়েল নোটেড, যে অনেকেই জানে যে র্যাব বা ডিজিএফআই এর উপরে অনেক সময় ওই ইন্টেলিজেন্স, বাইরের ইন্টেলিজেন্স বা বাইরের এগুলোর একটু মনে হয় ডিসস্যাটিসফ্যাকশন কাজ করেছিল। এটা হলো এক সাইড। দুই হলো আপনি যেটা বলছেন যে জঙ্গি কার্ড, তৎকালীন প্রাইম মিনিস্টার হাসানুল খোমেনি এই জঙ্গি কার্ডের বিষয়টা আসলে ওই তৎকালীন প্রাইম মিনিস্টারই বলতে পারবে জঙ্গি কার্ড দিয়ে উনি কি মিন করেছেন। বাট আপনি যদি জঙ্গি জিনিসটাকে স্বীকার না করেন যে জঙ্গি টেরোরিজম বাংলাদেশে ছিল না, তাহলে এত যে ইনসিডেন্ট ধরে সেই রমনা বটমূল থেকে ছিল শুরু তো করে বটেই, ছিল তো বটেই। আমরা বড়, বড় ঘটনা দেখেছি। কিন্তু প্রশ্ন জি, হচ্ছে যে জঙ্গি কার্ড মানে ছিল, এটা যেমন বাস্তবতা, আবার যাকে তাকে জঙ্গি নামে তাদেরকে ক্রস ফায়ার করে ফেলা যেত, বা তাদেরকে ধরে এনে প্রতিহিংসা বা রাজনৈতিক কোনো উদ্দেশ্য থাকলে সেগুলো বাস্তবায়ন করা, তো জঙ্গি নাম দিয়ে দিলে সেটাকেই আসলে জঙ্গি কার্ড বলে বলা হচ্ছে বলে বোঝা যায়। তো সেরকমটা কেমন হতো বা কতটা হতো তার সে বিষয়ে আপনার জানাশোনা কি? এখানে আমি একটু বলি আপনাকে, একটা জঙ্গি, যখন আমরা যাকে জঙ্গি বলছি, তার কয়েকটা লেভেল অর ফেজ আছে, ঠিক আছে? ধরেন সে প্রথম তো একটা ছেলে জঙ্গি হয়ে যায় না, বা একটা মেয়ে জঙ্গি হয়ে যায় না। মেবি হি স্টার্টস উইথ দ্য ফার্স্ট ফেজ ইজ সিম্পাথাইজার, যদি আমরা বলি থিওরিটিক্যালি বলি সিম্পাথাইজার, দেন হি ইজ এ সাপোর্টার, দেন হি ইজ অ্যান অ্যাক্টিভিস্ট, দেন হি ইজ এ লিডার, এরকম ফেজ বাই ফেজ আছে। এখন অনেক সময় র্যাব বা ডিজিএফআই বা ইন্টেলিজেন্স অর্গানাইজেশন বা পুলিশ, সিটিটিসি যারাই কাজ করেছেন, এখানে অফিসারদের একটা অ্যাসেসমেন্টের বিষয় থাকে। ধরেন অনেক সময় হয় কি, আমি যখন ধরেন র্যাব সিরাজগঞ্জে আমি কাজ করেছি, সিরাজগঞ্জ র্যাবে ছিলাম আমি। সো অনেক সময় আমি যদি দেখি যে একটা অ্যাসেসমেন্ট আমি করতে পারি যে এই ছেলেটা বা এই মেয়েটা মেবি হি ইজ এ সিম্পাথাইজার, সে অনলাইনে দেখেছে, টেলিগ্রাম একটা চ্যানেলে যোগ হয়েছে, সে পেপার পত্রিকায় ওদের কিছু বইপত্র দেখেছে। সো ওকে যদি আমি একটা প্রপার মোটিভেশন দিই, আমার আই ক্যান স্টিল রিমেম্বার গাজীপুরে একটা ছেলে ছিল এরকম, সে আমার অফিসার নিয়ে আসছে, স্যার সে জঙ্গি, অনেক কিছু পেয়েছে বই খাতা। আমি তাকে অনেক কথাবার্তা বলে ইনভেস্টিগেশন আমি দেখলাম আসলে সে জাস্ট একটা 11-এ পড়তো, মানে ইন্টারমিডিয়েট একটা ছেলে পড়তো। সে হয়তো টেলিগ্রাম চ্যানেলে গেছে, ইউটিউব কিছু দেখেছে, তার লাইক দিয়েছে। আমি তার টিচারকে ডাকলাম, তার প্যারেন্টসকে ডাকলাম, আই সেড এই হলো তার অবস্থা, আপনি তাকে টেক কেয়ার করতে হবে। তো ওই যে অ্যাসেসমেন্টের জায়গায় আমি তাকে কিন্তু ফ্যামিলির কাছে ফেরত দিয়ে দিলাম। তো ওই অ্যাসেসমেন্টের জায়গায় অনেক সময় মিস্টেক হয়ে থাকতে পারে, যে এই যে ছেলেটা সিম্পাথাইজার, মেবি সাপোর্টার অলসো, তাকে এই বইপত্র দেখেই তাকে জঙ্গি ডিক্লেয়ার না মিস্টেক করে। তো হতেই পারে নিশ্চয়ই। যারা কাজ করে, কাজ করতে গেলে কিছু ভুল হতেই পারে। কিন্তু এই জঙ্গি কার্ড জিনিসটা কি? জঙ্গি কার্ড খেলে দেওয়ার বিষয়টা কি আসলে? এটা আপনি যিনি বলেছেন তার সাথে কথা বললে আসলে ভালো হবে, কারণ আই ক্যানট রিপ্লাই হোয়াট ডিড শি মিন। হুম। মানে এগুলোও কি আপনারা সুপিরিয়র এর নির্দেশেই করতেন নাকি আপনাদের নিজস্ব বিচার বুদ্ধিতে করতেন? জঙ্গি আসলে আমি যতদূর বলি, জঙ্গি নিয়ে সুপিরিয়র নির্দেশের কিছু নাই। আপনার তো র্যাবের ম্যান্ডেট বা র্যাবের চার্টার অফ ডিউটিজ এর মধ্যে আছে জঙ্গি, ইট ইজ এ টপ প্রায়োরিটি লিস্ট। সো এখানে আসলে
আমার সুপিরিয়র, আমার যে ইন্টেলিজেন্স উইং যে আছে, অপারেশনস উইং আছে, ব্যাটালিয়ন গুলোর প্রাইম ফোকাস হলো জঙ্গিবাদ নিয়ে, প্রাইম। এবং আপনি জানবেন র্যাবের সবগুলো ব্যাটালিয়নের মধ্যে অপারেশনের পয়েন্ট সিস্টেম আছে। সো জঙ্গি অপারেশনের যেই পয়েন্ট সিস্টেম, ওইটা কিন্তু জঙ্গি অপারেশনের জন্যই ক্রেডিটেড হয় সবচেয়ে বেশি। হ্যাঁ, তো এই যে প্রায়োরিটি যখন থাকে জঙ্গি আমাকে কন্ট্রোলে রাখতে হবে, কন্টেইন করতে হবে, তখন এখানে আসলে ধরেন গভর্নমেন্টকে স্পেশাল নির্দেশনা দেওয়ার কিছু নাই, স্পেশাল ইনস্ট্রাকশন দেওয়ার কিছু নাই। এটা ব্যাটালিয়ন লেভেলে যে কমান্ডিং অফিসার যারা আছেন, দে আর ম্যানেজিং, হ্যাঁ, উইথ দ্য ডিসকাশন অফ মেবি ডিজি, এডিজির সাথে কথা বলে এগুলো ডিল করছে। বাট দেয়ার ইজ নো স্পেসিফিক প্রতি সময় হ্যাঁ এটা জঙ্গি ধরতে হবে, করতে হবে। হ্যাঁ, একটা গভর্নমেন্ট ডিরেক্টিভ তো অবশ্যই থাকে, এটা মেবি ডিজি পেয়ে থাকে, ডিজি আমাদেরকে বলেন যে হ্যাঁ এভাবে করতে হবে, এভাবে করে। আচ্ছা। মানে এই জঙ্গিবাদ বা তার আ রকমই যেটা শুনি যে উগ্রবাদ সেটি আর মানে বিস্তার আপনারা সেই তখন থেকে দেখেছেন। আপনি বলছিলেন বাংলা ভাই শায়খ আব্দুর রহমান তাদেরকে ডিল করা হলো। তারপরে যদিও তখন শুনেছিলাম যেগুলো মিডিয়ার তখনও শুনেছিলাম মিডিয়ারই সৃষ্টি। এগুলোর কোনো অস্তিত্ব নাই। যদিও বিএনপি আমলে সেটি গ্রেপ্তার হলো। তারপরে আবার আওয়ামী লীগ আমলেও এরকম অনেক ঘটনা ঘটলো। আ আপনার কাছে কি কোনো মানে একটা যদি বলি ধারাবাহিক কোনো বিশ্লেষণ আছে যে এখন কেমন অবস্থা? কারণ এখনো বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে সেটাও একটা উগ্রবাদী বলে অনেকে বিশ্লেষণ করছেন, অনেকে আবার করছেন না। যেমন বাংলাদেশে কালিমার পতাকা আ মানে ব্রাজিল, আর্জেন্টিনার পতাকা নামিয়ে ফেলা হোক, কালিমার পতাকা উড়বে এরকম ব্যাপারটা আসছে বিভিন্ন জায়গায়। অনেক রকম স্লোগান হচ্ছে, তোমার আমার ঠিকানা মক্কা, মদিনা এরকম স্লোগান হচ্ছে। আ আপনার কাছে কি মনে হয় যে আসলে ধারাবাহিক অবস্থানটা আপনার কি কোনো বিশ্লেষণ আছে এখন কেমন? আমারটা হচ্ছে আমার পার্সোনাল অ্যানালাইসিস। ডেফিনিটলি কোনো ইন্টেলিজেন্স বেসড না। রাইট? আচ্ছা, আমার আচ্ছা। পার্সোনাল, আমি যেহেতু কাজ করেছি এটা পার্সোনাল। প্রথমত হচ্ছে কালিমার বিষয় যেটা আছে, আসলে ধরেন আমি মুসলিম, আপনিও মুসলিম, আমিও মুসলিম। সো আমার কালেমাকে আমরা ধারণ করি। নিশ্চয়ই। দ্যাট ইস ডিফারেন্ট। এখন এই যে কালেমার পতাকা, আপাত দৃষ্টিতে এটা কালেমার পতাকা মনে হলেও আমি এটাকে আসলে আ কালেমার পতাকার সিম্বল, যে কালেমা হিসাবেই তারা এটা ডিসপ্লে করছে। আই ডোন্ট থিংক দ্যাট ওয়ে। আর আপনি বলতে পারেন কেন? এখন ধরেন যারা করছে এটা তারাও জানে কেন করছে। আপনি অলরেডি গত কয়েকদিনে মিডিয়াতে দেখেছেন, প্লাস সোশ্যাল মিডিয়া, সোশ্যাল প্ল্যাটফর্ম গুলো দেখেছেন কারা এই ভিডিওগুলো সার্কুলেট করছে, এটা প্রচার করছে, কারা এই ফ্ল্যাগ গুলো বানাচ্ছে, কারা বাজারজাত করছে। আপনি কিন্তু এটা কিন্তু ওপেন সিক্রেট, দেয়ার ইজ নাথিং হাইড এন্ড সিক। সো এমন না যে তারা সোয়াবের কাজের জন্য এটা করতেছে, যে আমি পতাকা টানাই আমি সোয়াব পাবো, ব্রাজিল আর্জেন্টিনার পতাকা নামে আমি সোয়াব ইনকাম করবো। দিস ইজ নট দ্যাট। এটা হচ্ছে, এবং তারা নোয়িংফুলি ওয়েল দিস পতাকা যে কালো সাদা, হোয়াইট ওভার ব্ল্যাক অথবা ব্ল্যাক ওভার হোয়াইট যে ফ্ল্যাগ গুলা বিভিন্ন ইন্টারন্যাশনাল টেরোরিস্ট অর্গানাইজেশনকে ডেপিক্ট করে, হুম, এটা তারাও জানে। আর আপনাকে যদি আমি একটা কথা বলি, লাস্ট আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় ধরেন ইসলামিক যেসব দল আছে আমাদের, হেফাজতে ইসলাম বলেন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বলেন, এবং জামায়াত ইসলাম বলেন, হান্ড্রেডস অফ বিক্ষোভ করছে, মিছিল করেছে, মিটিং করেছে, স্লোগান, লট অফ আন্দোলন করেছে, তাই না? কোথাও কি দেখেছেন তারা এই কালেমার পতাকা ইউজ করেছে? দে হ্যাভ নেভার ইউজড। কারণ তারা জানে দিস ইজ অলরেডি ইয়ারমার্ক ইন ইন্টারন্যাশনালি, যে দিস ইজ নট দ্য, এটা আসলে একটা মেবি আল কায়দা, মেবি আইএসএস, মেবি আঞ্চলিক কোন জঙ্গি গোষ্ঠীর একটা সিম্বল এটা ক্যারি করে। সো তারা কিন্তু কখনো ইউজ করে নাই। সো এখন যারা ইউজ করতেছে, দিস ইজ ডেফিনেটলি ইন্টেনশনাল। এবং এটার পিছনে যে আমি আবার যদি বলি, দেশকে যদি আপনি আহ, একটা ভালনারেবিলিটির দিকে আপনি নিতে চান, একটা ফ্রেজাইল কন্ডিশনে নিতে চান, কারা সবচেয়ে বেনিফিটেড হয়, কারা বেশি আহ, এটা থেকে গেইন করে, এটা আসলে খুব বেশি ইন্টেলেকচুয়াল হওয়ার দরকার নেই। এটা আপনাকে, এটা আপনি ওপেন চিন্তা করলে বুঝতে পারেন। আর ওভার দ্য পিরিয়ড যেই জঙ্গিবাদ ছিল, এটা আমাদেরকে আসলে উই হ্যাভ টু কল এ স্পেড, রাইট? যে জঙ্গিবাদ আছে। এখন আপনি বলছেন যে তখনও যে বাংলা ভাই শাহেখ আব্দুল বলা হয়েছিল না এগুলো মিডিয়ার তৈরি। আলটিমেটলি কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে বিএনপি সরকারের সময় কিন্তু এটা কন্ট্রোল হয়েছে, হুম, এটাকে অ্যারেস্ট করা হয়েছে। সো মেবি তখন এটাকে বলা হয়েছে, বাট আফটারওয়ার্ডস কিন্তু এটা পানিশমেন্টের আওতায় এসছে। সো ওই ধারাবাহিকতা কিন্তু এই পর্যন্ত আসছে। এখন যেই 5ই আগস্টের আন্দোলনের পরে একটা কিন্তু একটা আপনার ধরেন একটা সিকিউরিটি ভ্যাকুয়াম কিন্তু দেশে ক্রিয়েট হয়েছে। আপনাকে এটা হয়েছিল ইন্টারিম গভর্নমেন্টের সময়। হ্যাঁ, এবং ওই সময়টা আপনি দেখবেন সকল আহ, সকল জঙ্গিবাদের সাথে যারা জড়িত ছিল, এবং কি কনভিক্টেড আসামি সহ কিন্তু বের হয়ে গেছে, হুম, শত শত অস্ত্র কিন্তু লুট হয়েছে। সো এবং আরো ইন্টারেস্টিংলি বলি, এই যে জঙ্গি যারা আমরা বলছি কনভিক্টেড জঙ্গিরাও কিন্তু এখন গিয়ে এই যে
আইসিটির দিকে সাক্ষ্য দিচ্ছে এই অফিসারদের বিরুদ্ধে যে তারাও মিসিং ছিল। সো এটা আলাদা কথায় চলে গেলাম, বাট তারপরেও সো এই যে ওভারঅল গেমাট আপনাকে সবগুলো আসলে ডটগুলো কানেক্ট করতে হবে তো যে এখন আপনাদের যারা সহকর্মী আছেন, বাহিনীগুলোর ভূমিকা যদি আমি বলি, আপনার কাছে কেমন মনে হচ্ছে যে তারাও তো এই আ পরিস্থিতি আরো বেশি করে বিশ্লেষণ করছেন বা ফেস করছেন। আপনার কাছে কি মনে হয় তাদের ভূমিকা কেমন? নাকি তারাও আহ, আসলে নির্দেশনা পাচ্ছেন না বলে করছেন না বা পাচ্ছেন বলে করছেন, এরকম কিছু? বর্তমানে যে কন্ট্রোলের ব্যাপারে হ্যাঁ, হ্যাঁ। আপনি যেটা বলছেন, হ্যাঁ, হ্যাঁ। কন্টেন্ট বা একদম। কন্ট্রোলের ব্যাপারে, তো এটা আসলে আহ, একটা টপ অবজেক্টিভ তো অবশ্যই গভর্নমেন্টের থাকে অলওয়েজ। যেটা আমি বললাম ওটা প্রথমেই বললাম যে হয়তো ডিজি কে কোনো একটা ইনস্ট্রাকশন দিয়ে যেটা ডাউন বিলোটা পাস হতে থাকে। সো প্রথম ধরনের একটা গ্লিমস দেখা গেল যখন পতাকা লাগাচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, একটা গ্লিমস হয়তো গভর্নমেন্ট ওয়েট এন্ড সি হয়তো করতে পারে যে লেটস ওয়েট এন্ড সি হোয়াটস গোইং অন। এখন এটাকে যদি আমি যদি বলি যে প্রথমেই আহ, সমূলে প্রথমেই আমি ঝাঁপাইয়ে পড়লাম, এটার জন্য একটা টাইম ফ্রেম দরকার হয়, ইন্টেলিজেন্স অ্যানালাইসিস দরকার হয়, র্যাব ডিজিএফ একটা কোঅর্ডিনেশন, আসলে সবার একটা ইন্টেলিজেন্স গুলো একটা কালেক্ট বা কোলেকশনের বিষয় আছে। দেন এটাকে আসলে এক্সিকিউশনে যায় সকল ইন্টেলিজেন্স এজেন্সি বা যারা অপারেশন করে তারা। তো এখন হয়তো তারা আমি যেটা ফিল করি আর কি, মেবি হুম, মেবি তারা এটাকে যে হয়তো একটু অ্যানালাইসিস করে দেখছে আসলে হোয়াটস গোয়িং অন। মানে এটার পর্যবেক্ষণ সাথে করার সাথে জায়গা আছে। আপনি আরেকটু জি, অ্যাড করতে চাই জি। যে আপনি যেহেতু বর্তমান প্রেক্ষাপটে কি দাঁড়িয়েছে আসলে, এখন ধরেন এই যে সিকিউরিটি যে ভ্যাকুয়াম আমি বললাম আপনাকে, এরপরে কিন্তু ধরেন র্যাব ডিজিএফআই যারাই কাজ করেছে জঙ্গিবাদ নিয়ে, এটা কিন্তু আপনাকে স্বীকার করতে হবে, সবাই স্বীকার করবে যে এরা কিন্তু ওয়েল কন্টেন করতে পেরেছিল, কন্ট্রোল করতে পেরেছিল, জঙ্গিবাদ অ্যাটলিস্ট মানুষ একটা রেসপাইটে ছিল। এই আগস্টের পরে র্যাব ডিজিএফআই কে কিন্তু নেমিং এবং শেমিং এর নাম দিয়ে ওদের বিলুপ্ত করা হবে, এই করা হবে, সেই করা হবে। আমি যেটা ফিল করি আহ, অনেকাংশেই তাদেরকে তাদের ইনিশিয়েটিভ বলেন, তাদের প্রফেশনাল পারফরমেন্স বলেন, কার্ভ করা হয়েছে। সামটাইমস আমি এটা পার্সোনাল, আমি চিন্তা করি যে যারা আছে ওদের ক্যাপাসিটি এখন পর্যন্ত বিল্ড হয়েছে কিনা এর পর থেকে, কারণ অনেক চেঞ্জ হয়েছে, অনেক শিফট হয়েছে। সো এইটাও বিষয় আছে, হোপফুলি তারা কাজ করছে, আমি ডেফিনেটলি হুম, যারা ক্যাপাসিটি বিল্ডিং এর কাজটাও করছে, হুম, হুম। যেটা মানে কতটুকু আসলে ব্যাপারটা কি এরকম এলপিসি। যে তারাও আসলে সাহস নিয়ে কাজ করবে কিনা ওই ঘটনাগুলোর পরে সেটি নিয়ে তাদের মধ্যে একটা শঙ্কা কাজ করবে। আপনার মানে কথা যদি বলি। এক্স্যাক্টলি, আমি যদি আপনাকে বলি এখন, আপনি আমাকে বলছেন যে আমি মামলার আসামি, এখন আগামী 5 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর পরে কোনো একটা পরিস্থিতি, পরিবর্তিত পরিস্থিতিতে ওই অফিসার যে আবার একটা সে মামলার আসামি হবে না, হুম, এটা গ্যারান্টি এখন কে দিবে আপনাকে? সো এই যে একটা ডিলেমা এখন ক্রিয়েট হয়েছে যে আপনি আসলে এই র্যাব এবং ডিজিএফআই এই অফিসারদের মামলাটার মাধ্যমে ইনফ্যাক্ট আর্মিকে আসলে ডিফেম করার একটা চেষ্টা করা হয়েছিল, আন্ডারমাইন করার চেষ্টা করে, এটার এফেক্টটা কিন্তু পেতে হবে, এটা কিন্তু না সকল এই ডিলেমার ইন্টেলিজেন্স। মধ্যেও আমরা দেখছি তুরাগে এখনো লাশ ভেসে উঠছে আ এবং সেখানে পুলিশ সবাই কিছুই জানে না, সবাই অস্বীকার করছে। এখনো দেখছি যে আসলে আ উম মানে হেফাজতে মৃত্যুর ঘটনাগুলো ঘটছে। ফলে আসলে তারা এই শঙ্কাটা সবাই করছে কিনা? নিশ্চয়ই কেউ করছেন। আমি আরো এটা একটু এটা এটা শুধু কেউ না, আমার আমার মনে হয় আমি যদি যে একজন যাদের সাথে আমার কথা হয়, আচ্ছা। আমার এক্স কলিগ, জুনিয়র সিনিয়র, অনেক সময় কথা হয় না। সো দিস ইজ, হয়তো কেউ এক্সপ্রেস করবে না জিনিসটা, বাট ইজ নট দ্যাট ইনিশিয়েটিভের বিষয়। আমি যখন আইএন সাইজে, সাপোজ আমি যখন ক্যাপ্টেন ছিলাম, একটা বয়স থাকে কাজের, আপনার ক্যাপ্টেন মেজর দৌড়াদৌড়ির একটা, মানে আমার উইথ অল মাই এফোর্ট, মানে আমি যখন কাজ করতাম, আই রিমেম্বার দোজ ডেজ। সো আমার কাছে মনে হতো যে আই হ্যাভ টু ডু এভরিথিং ফর দ্য কান্ট্রি। এখন এই যে ইনিশিয়েটিভের যে বিষয়টা, এই যে একটা ইয়ার বিষয়, তো এখন স্বাভাবিক আমি 2 স্টেপ সামনে গেলে 1 স্টেপ আমি পিছাবো, যে জি। আমি কি আমার আবার মনে হয় পরে আমার মনে হয় সিদ্ধান্ত নেব। একদম স্পষ্ট মানে আপনার বক্তব্যটা যে তাদের অবস্থান কি? তারা কোথায় স্বাচ্ছন্দ্যে মানে কত স্বাচ্ছন্দ্যে ঘাটতি তাদের থাকবে কাজে, সেই বিষয়টা মনে হয় স্পষ্ট। আপনি বাহিনীগুলোর জি, কথা শুনছিলাম, আমি একটু সেনাবাহিনীর কথা চাই যে জি। সেনাবাহিনীতে একটা ব্যাপক রকমের ইসলামিকীকরণের একটা বিষয় শোনা যাচ্ছে। আ সেখানে আসলে ধরেন কদিন ধরে আলোচনা হচ্ছে শিখা ও নির্বাণ সেটা নিভিয়ে ফেলা হয়েছে। অজুহাত হিসেবে বলা হচ্ছে যে মিতব্যয়িতা বা ব্যয় সংকোচন, জ্বালানির খরচ কমানো ইত্যাদি কারণে। আবার দেখা যাচ্ছে ৪ খলিফার নামে নতুন ব্যাটালিয়ন করা হয়েছে। আগে যেখানে একটা মোটামুটি ধর্মনিরপেক্ষতার জায়গা একটা ছিল, এখন মোটামুটি ইসলামিকীকরণ। সেটি আসলে ভালো না খারাপ সেই বিশ্লেষণ আমি জানতে চাইছি না। আমি চাইছি আসলে এটি হলো কিভাবে, কবে থেকে বা কেন? আহ আমি যদি প্রথম শিখা নির্মাণটা আগে একটু আপনাকে বলে দিই। আমরা আসলে অফিসিয়ালি যেটা জানি, আপনি যেটা বলছেন আমিও তাই জানি,
যেটা বলা হচ্ছে যে গ্যাস মিতব্যয়িতার জন্য আসলে করা হচ্ছে। আমি আগে যেহেতু দেখেছি শিখা অনির্বাণ অনেক মাঝে মধ্যে দুই একবার বন্ধ করা হয় মেইনটেন্যান্স এর জন্য, দিস আর রুটিন হতেই ইস্যুস, পারে। রাইট? সো এটা মে মাস থেকে এটা হয়েছে যেটা দেখলাম। ইনিশিয়ালি আই অলসো থট দ্যাট এটা আসলে মেইনটেন্যান্স ইস্যু, গ্যাস ইস্যু। তো বাট পরে সোশ্যাল মিডিয়াতে আমি যেটা দেখতে পেলাম যে আসলে এটাকে নিয়ে আলোচনা হচ্ছে যে গ্যাস যেটা খরচ হয়, ন্যাশনাল যেই খরচ হয় তার যেটা মাইক্রো লেভেলও না। ইভেন যেই আপনার বাসা বাড়িতে বিভিন্ন ফ্যাক্টরিতে যে পরিমাণ গ্যাস অপচয় হয়, ওয়েস্টেজ হয়, তার তুলনাও ফ্র্যাকশনে না। তো আমি আসলে খুব অপটিমিস্টিক লোক। আমি অপটিমিস্টিক ভাবে চিন্তা করতে চাই। আমি আসলে চিন্তা করতে চাই না যে এটা এন্টি যে 1971 এর এগেনস্টে এটাকে দাঁড় করানো হচ্ছে, বা ইসলাম বা রিলিজিয়াস আসপেক্ট এটাকে এগেনস্টে দাঁড় করানো, আমি এভাবে চিন্তা করতে চাই না। কারণ আমি যদি 97 এর কথা আপনাকে বলি, এই শিখা অনির্বাণ কিন্তু স্থাপন করেছেন বর্তমান সরকারের যে প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনার সময় এটা হয়েছে। এন্ড হি ওয়াজ আ ফ্রিডম ফাইটার। তো আমি ওইভাবে যে এই গভর্নমেন্ট থাকাকালীন শিখা অনির্বাণকে 1971 এর এগেনস্টে দাঁড় করানোর জন্য চেষ্টা করবে, এটা হয়ে যাবে। আই ডোন্ট ওয়ান্ট টু অ্যাকসেপ্ট দিস পয়েন্ট। তাহলে আপনি কোন কারণ পয়েন্ট অ্যাকসেপ্ট করেন? মানে আগের পয়েন্টটাও আপনার অ্যাকসেপ্ট করতে কষ্ট হচ্ছে যে অপচয় রুখতে এটা হয়েছে সেটাও, হ্যাঁ, অবশ্য আবার অবশ্যই এটাও। আমার কষ্ট হ্যাঁ, হচ্ছে। হ্যাঁ। হ্যাঁ, আমি বলছি। তো এখন ধরেন তাহলে তাহলে আসলে যদি আমি 1971 কিনা রিলিজিয়াস পয়েন্ট যদি আমি বলি, এটা আসলে কোনোভাবেই যে রিলিজিয়াস সাংঘর্ষিক আমি কখনোই চিন্তা করিনি। এবং অনেকে চিন্তা করবে, কারণ দিস ইজ এ ন্যাশনাল প্রাইডের জায়গা, একটা কালচারাল প্র্যাকটিসের জায়গা, একটা হিস্ট্রির জায়গা। সো এখানে রিলিজিয়াসের কোনো সংঘর্ষের কোনো কারণ নাই। তা আমি আসলে এটা বিশ্বাস করতে চাই না, বাট যদি এটা হয়ে থাকে তাহলে আসলে এটা দুঃখজনক। বাট যেহেতু সেনাবাহিনী একটা স্টেটমেন্ট দিয়েছে, ইনসাইড স্টোরি কি এটা শুধু আমি অ্যাজাম্পশন বানাতে পারি, আমি এটাকে একটা কমেন্ট করতে পারি, বাট আসলে এটাকে আমি একটা ডিডাকশনে পৌঁছাতে পারি না যে হ্যাঁ এই জন্য এটা হয়েছে। বাট আমি বলছি দিজ আর দ্য স্পেকুলেশন। কিন্তু আপনি কি এইখানেই বলতে পারেন যে সেনাবাহিনী থেকে আসলে কি এই যে ইসলামিকীকরণ হয়েছে, এটি কি হয়েছে? নাকি এটাও মানে স্পষ্ট না? ইসলামিকীকরণ বলতে আসলে আমরা যেটা মিন করছি এখন, আপনি বিএম এর কথাও বলছেন, আমি বিএম এর কথায় আসছি, ব্যাটালিয়নের নামকরণ নিয়ে যেটা বলছেন। সেনাবাহিনী যদি আপনি আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থাকে, যদি কথা বলেন, আপনি টকশো ছাড়া যদি নর্মালি কথা বলেন, সেনাবাহিনীতে আমি অন্য বাহিনী, নেভি এয়ারফোর্স সেম বা অন্য বাহিনী যেগুলো আছে আমি অ্যাজিউম করি সেমই হবে। ধর্মীয় মূল্যবোধ আমরা যেটা বলি, আপনি মুসলিম আমি হিন্দু, অমুক খ্রিস্টান, অমুক বৌদ্ধ, যে যে থাকবে। ধর্মের আছে, ধর্মীয় মূল্যবোধের প্র্যাকটিসটা এট হাইয়েস্ট লেভেল আপনি ইউটিলাইজ করতে পারবেন। আপনি নামাজ পড়বেন, পূজার সময় ছুটি যাবেন, পূজা করবেন। দিজ আর ভেরি ওয়েল প্র্যাকটিস। এবং সেনাবাহিনী একটা জায়গা যেখানে সৈনিক মেস বলেন, অফিসার মেস বলেন, দুইটা জিনিস ডিসকাশন নিষিদ্ধ। একটা হচ্ছে রিলিজিয়ান, একটা হচ্ছে পলিটিক্স। ইউ ক্যানট ডিসকাস রিলিজিয়ান, ইউ ক্যানট ডিসকাস পলিটিক্স, ইজ ক্লিয়ার। এটা আমাদের ছোট সময় ট্রেনিং থেকে এটা কিন্তু শেখানো হয়েছে, নো রিলিজিয়ান নো পলিটিক্যাল ডিসকাশন ইন দ্য মেস। সো ইসলামীকরণ যেটা অনেকে ফ্লেভার পাচ্ছে, আসলে আমি বিএম এর নামকরণ নিয়ে যদি আমি বলি, বাংলাদেশ মিলিটারি একাডেমিতে যেই নামকরণ গুলা হয়েছে, ধরেন আমরা যখন ট্রেনিং করি ওই ব্যাটালিয়ন, জাস্ট একটু ক্লারিফিকেশনের জন্য বলি যে ফার্স্ট বাংলাদেশ ব্যাটালিয়ন, সেকেন্ড বাংলাদেশ ব্যাটালিয়ন, ওখানে একটা ব্যাটালিয়ন আছে যেটাকে বলা হয় ফার্স্ট বাংলাদেশ ব্যাটালিয়ন। এটাতে হলো একজন ব্যাটালিয়ন কমান্ডারের আন্ডারে ধরেন সকল ইনস্ট্রাক্টর সকল কিছু, ওরা একটা অর্গানোগ্রাম রেডি আছে। ওখানে 4টা কোম্পানি বীরশ্রেষ্ঠদের নামে হয়েছে। বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, তারপর রফ কোম্পানি, হামিদ কোম্পানি, মোস্তফা কোম্পানি, নূর মোহাম্মদ কোম্পানি, 5টা কোম্পানি। সো দে আর দ্য ন্যাশনাল হিরোজ and I consider them to be national leaders as well, যেহেতু তারা সুপ্রিম স্যাক্রিফাইস করেছে। এখন পিএমএ যদি হয়ে থাকে, বাংলাদেশ মিলিটারি একাডেমি যদি হয়ে থাকে লিডারশিপ ক্রিয়েটর, এটা বলা হয় ক্রিয়েটর অফ দ্য লিডার্স, এখন এটা বলা হয় মেকার অফ দ্য লিডার্স, সরি মেকার অফ দ্য লিডার্স। সো লিডারদের নামেই, ন্যাশনাল লিডারদের নামেই, এবং একটা কমপ্লেক্স ছিল বঙ্গবন্ধু কমপ্লেক্স, আবার জিয়াউর রহমান অডিটোরিয়াম, এগুলো কিন্তু ন্যাশনাল লিডারদের নামে হয়েছে ওখানে। সো এইটাকে ন্যাশনাল লিডার যদি আমরা ডিপিক্ট করতে পারি যে লিডারশিপদের নামে, তো যদি ইসলামের 4 খলিফা নামে হয়ে থাকে নামকরণ গুলো, দে ওয়ার অলসো মুসলিম লিডার্স, ইসলামিক লিডার্স। আমরা এটাকে ইসলামীকরণ কেন বলছি, কেন বলছি না যে দে ওয়ার ইসলামিক লিডার্স, যেটা আমাদের পলিটিক্যাল লিডারের নামে ওখানে আছে, আমাদের কান্ট্রির সুপ্রিম স্যাক্রিফাইস যারা করেছে মুক্তিযোদ্ধা বা বীরশ্রেষ্ঠদের নামে ওখানে আছে। তো দে আর অলসো পার্ট অফ
মিলিটারি, তারা যারা খলিফা ছিলেন তারা অলসো মিলিটারি লিডারও তারা ছিলেন বটে। বিভিন্ন যুদ্ধ তারা করেছেন, তারাও মিলিটারি লিডার। সো এটাকে আমি আসলে প্রপার পুরাপুরি একটা ইসলামিকীকরণের আপনি যে এটা মনে বিষয়টা করছেন না। মানে আমি ভবিষ্যতে এটা কি মনে আপনি কি করছি। মনে করেন রামকৃষ্ণ তাদের নামেও এরকম হতে পারে? সামনে কোনো আহ, হতেই পারে? এটা আই হ্যাভ নো ক্লু, কারণ জি, রামকৃষ্ণ জি। এটা আসলে আমি আপনার কমেন্ট করার আমার ফুটিং থেকে বলা হ্যাঁ, আমিও ডিফিকাল্ট। শুধুমাত্র কথার কথা হিসেবেই বললাম যে যদি ইসলামিক লিডারদের নামেও হতে পারে মানে এরকমও যেহেতু আসলে আপনিও বলছিলেন যে একটা মানে আমরা একটা ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি জানতাম মানে জেনে আসছি। ফলে এটা এটাই আছে কিনা সেজন্যই আপনাকে এই প্রশ্নটা করছিল। খুব সংক্ষেপে এখন আসলে টুকটাক কিছু জিনিস একটু জানি আপনার কাছ থেকে অনেক সময় ধরে কথা বলছি। আপনি না, কি ঠিক জানেন আছে। শুরুতে একটু গুম নিয়ে কথা বললাম তো বেশ অনেকক্ষণ। স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীও গুমের শিকার হচ্ছেন সালাউদ্দিন আহমেদ। আপনি কি সেই প্রসঙ্গে কিছু শুনেছেন? যেমন আপনি ইলিয়াস আলীর প্রসঙ্গটা বলছিলেন যে আপনারা জানেন যে এরকমটা হয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রী আর সালাউদ্দিন মাননীয় বর্তমান যে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব উনি গুম হয়েছিলেন, যেটা আসলে আহ, আমি তখন প্রবাবলি আমি ওয়াজ ডুইং এ কোর্স, স্টাফ কোর্স মিরপুরে যে অফিসারদের একটা কোর্স আছে পিএসসি কোর্স, হুম, আমি তখন করছিলাম। তো তখনকার প্রেক্ষাপটে আপনি যা জানেন আমিও তা জানি, আপনি যা জেনেছেন আমিও তা জেনেছি। আপনি বলতে আই মিন দা সাধারণ জনগণ পেপার পত্রিকায় হুম, যেটা দেখেছে যে আসলে উনি গুম হয়েছেন, উনি ইন্ডিয়াতে গিয়েছেন, ইন্ডিয়াতে ওনাকে পাওয়া গেছে। সো 2016 প্রবাবলি 15-16 এর সময় আমি যদি ভুল না করে থাকি। সো তখনকার সময়ে আহ, এটার ইন্টেলিজেন্স কি হয়েছে, কেন হয়েছে, কে হয়েছে, আমি আসলে একজন জনতার মতোই আমি জানি। সো কিন্তু এই যে এটাতে তাকে ভারতে পাঠিয়ে দেয়া হলো, এরকম এই গুম কমিশনও বলেছে যে এরকম খুব প্রপার চ্যানেলে না, খুব উঁচু মহলের নির্দেশ থেকে এরকম করে দেওয়া হতো। ২ পক্ষের একটা মিউচুয়াল ব্যাপারে মানে এর মধ্যে একটা সমঝোতা ছিল। এই বিষয়ে কি জানতেন যে গুম হওয়াদেরকে ভারতে পাঠিয়ে দেওয়া হয় সেটা কিভাবে হয়? পাসপোর্ট গুম ভিসা হওয়া ছাড়া? ভারত, আমি একটা সালাউদ্দিন সাহেবেরটা শেষ করি, স্বরাষ্ট্রমন্ত্রী। তো ওনাকে যে ইন্ডিয়াতে পাঠিয়েছে, এটা এখন যেহেতু উনি হোম মিনিস্টার আছেন, হি হ্যাজ দ্য স্কোপ টু ফাইন্ড আউট যে হু ডিড, কে করেছে, কেন করেছে। তো এটা বের করা উচিত আসলে, কাদের মাধ্যমে হয়েছে, কেন হয়েছে, কিভাবে হয়েছে। যেহেতু এটা, এবং অবশ্যই একটা নিন্দনীয় কাজ, আমি অবশ্যই বলবো। আর বাকি যেটা আপনি বলছেন যে ইন্ডিয়াতে গুম হয়ে পাঠিয়েছে, এটা আসলে আমার কাছে সামটাইমস মনে হয় যে যে স্ট্রিট স্লোগান আছে না, রাস্তায় দাঁড়িয়ে স্লোগান দিলাম, কথা বললাম, ইন্ডিয়াতে পাঠিয়ে দিয়েছি, ইন্ডিয়া থেকে নিয়ে আসছে। সো যে কেউ কি বলতে পারবে আসলে যে কে করেছে এটা স্পেসিফিক্যালি, ইভেন যে কার সময় হয়েছে, কোন স্পেসিফিক রেফারেন্সে কেউ কিছু বলতে পারবে যে ওই লোকটাকে এটাই পাঠানো তো হয়েছে? বিশেষত্ব। মানে আইন শৃঙ্খলা বাহিনী যেমন তার নিজের পরিচয়, পোশাক, আইডি কার্ড ইত্যাদি তার কাছে থাকে। গুম যখন হয় তখন সে তার পরিচয় দেয় না। সাদা পোশাকে তুলে নিয়ে গেল, মাইক্রোবাসে করে তুলে নিয়ে গেল। কে নিয়ে গেল, কেন নিয়ে গেল, কোথায় নিয়ে গেল কোনো সন্ধানও থাকে না। পরিবার কার কাছে যাবে সেটাও বোঝে না। থানায় গেলে বলে আমরা জানি না। ফলে সেটা আসলে কিভাবে বলবে যে কে হয়েছে? কিন্তু ঘটনাগুলো যে ঘটেছে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে এরকমটা হয়েছে বা যারা ভিকটিম তারা একই রকম কথা অনেকেই বলছেন। তো দিস আমার এটাতে আমার স্ট্যান্ড পয়েন্ট ইজ ক্লিয়ার যে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় যেহেতু নিজে এফেক্টেড, এবং এরকম আরো অনেকে এফেক্টেড, যদি আপনি যে ইন্ডিয়ার কথা বলেছেন, ইন্ডিয়াতে পাঠিয়েছে। সো দিস ইজ দ্য টাইম ফর দেম এন্ড টাইম ফর হিম, দ্য স্বরাষ্ট্রমন্ত্রী, টু এক্স্যাক্টলি সর্ট ইট আউট। হুম। কখন হয়েছে, কার দ্বারা হয়েছে, কে করেছে, ফাইন্ড ইট আউট, ব্রিং দেম টু দ্য জাস্টিস, দ্যাটস ইট। আচ্ছা। আম আরেকটা একটু শুনি যে আরেকটা অন্য বিষয়। এবারে আসি যে গাইবান্ধা রাম মূর্তি বানানো হচ্ছিল একটা, সেটি স্থগিত হয়েছে আপনি দেখেছেন। সেখানে হরিদাস চন্দ্র তরণী একজন ছিলেন যিনি আপনাদের সময়েই সম্ভবত বা আগে পরে কখনো র‍্যাবের হাতে কয়েকবার গ্রেপ্তার হয়েছেন। তিনি এখন এটার অর্থায়ন করছেন। এবং এখানে নানান রকম কথাবার্তা শোনা যাচ্ছে যে রংপুর ভারত দখল করে নেবে ইত্যাদি ঘটনা। মানে সেই ব্যক্তি সম্পর্কে কোনো বিষয় আছে যে এই রহস্যময় ব্যক্তি কে? ও আমার কাছে এটা, ও একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার হ্যাঁ, আমি হ্যাঁ, বলবো। ওর নাম দুইটা, তৌহিদ ইসলাম হ্যাঁ। এন্ড হরিদাস চন্দ্র হ্যাঁ, তরণী। তরুণী বা সামথিং হুম, এরকম নাম, রাইট? সো এই লোকটাকে আমার সময় না, আমি তো তারপরে চলে আসছি 2022 সামটাইমস এটা হয়েছে। হুম। সে তখন মুসলিম ছিল, মানে নামে তৌহিদ মুসলিম ইসলাম তো, ছিল, হ্যাঁ। তৌহিদ ইসলাম। মুসলিম অবস্থায় সে নিজেকে তৎকালীন প্রাইম মিনিস্টারের ফ্যামিলি মেম্বারদের প্রোটোকল অফিসার হিসাবে তাকে বিভিন্ন জায়গায় পরিচয় দিচ্ছিল। সে পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় চাকরির প্রলোভন দেখিয়ে, পোস্টিং এর কথা বলে, চাকরির কথা বলে বেশ কয়েক কোটি টাকা তখন নিয়েছিল। হুম, হুম। এবং এইটার রেফারেন্স ধরে তৎকালীন এনএসআই এবং র্যাবের যৌথ একটা অপারেশন হয়েছিল। হওয়ার পরে তখন র্যাব ফাইন্ড আউট করেছিল যে সে আসলে হিন্দু, যে হি ইজ নট মুসলিম, কারণ সে আইডি ইউজ করার জন্য সেটা করেছে। এবং তখন
র্যাব ফাইন্ড আউট করেছিল যে তার অনেক মানি ট্রানজাকশন আছে, ব্যাংক ট্রানজাকশন আছে, এগুলো অনেক কিছু আছে। তার অরিজিনাল নাম হলো যেই হরিদাস চন্দ্র পাল তরুণী, এবং তার বাড়ি ছিল বগুড়া। এই লোকটা কিন্তু আর্লি যে ইন্ডিয়াতে ছিল, দেন সে 19 বছরে বাংলাদেশে ফেরত আসে, ঠিক আছে? আসার পরে সেই মুসলিম হয়, তারপর আবার বিয়ে করে ধর্মান্তরিত অনেক তারে। এখন রিসেন্ট গত 2-2.5 বছর মেবি টাইম ফ্রেমটা আমি করতে পারি, যে ওই রংপুর অঞ্চলে গিয়ে সে এই ক্রাউড ফান্ডিং শুরু করে মন্দির বা মূর্তি বানানোর নাম করে। এখন যখন সে হরিদাস চন্দ্র পাল হয়ে গেছে, তরুণী নাম, সনাতন ধর্মাবলম্বী যারা তারাও তো নিজেদের ধর্মের প্রতি অনেকটাই, সবাই সবার ধর্মের প্রতি সিনসিয়ার, তো তারাও ভাবছে এখানে একটা পুণ্যের কাজ হবে, তো ডোনেট করলো। ডোনেট করার পরে সে কিন্তু ক্রাউড ফান্ডিং অনেক টাকা পয়সা নিয়েছে। এখানে আবার অনেকে বলে থাকে পার্শ্ববর্তী দেশের ইনভেস্টমেন্ট আছে, ওখান থেকে সে ক্রাউড ফান্ডিং করেছে। সো আমার কাছে যেটা মনে হয়, প্রাইমারিলি সে আসলে একটা ফ্রডল্যান্ড অ্যাক্টিভিটিস থেকে কাজটা করেছে প্রাইমারিলি, যে এটাকে সে টাকা পয়সা ইনকামের একটা ব্যবস্থা করেছে। বাট যখন এটাকে কাজ শুরু হয়েছে, বাট এর হাইট নিয়ে অনেক কর্নার থেকে আলোচনা শুরু হয়, দেন অন্য কারো ইনভলভমেন্ট, অন্য কোনো দেশের ইনফ্লুয়েন্স, স্পেশালি ভারতের কথা মানুষজন বলছে, ভারত থেকে বলেছে ইন্ডিয়া কি বলে রংপুরে করে নাও, এই কথাগুলো এসছে। তো এই কথাগুলো আসলে নট অ্যাকসেপ্টেড, যে আপনি অন্য দেশের একটা জায়গা দখল করে নিবেন। আবার এটা কিন্তু আসলে রেসিপ্রোকাল। দেখেন আমাদের থেকেও কিন্তু কথাবার্তা আমরা বলেছি যে সেভেন সিস্টার খেয়ে দিব, গিলে ফেলবো, এগুলো অনেক কথাবার্তা হয়েছে। সো আই ওয়ান্ট টু কনসিডার দ্যাট দিস আর দ্য আসলে স্লোগান এন্ড অল দিস। সো আপনি ইচ্ছা করলে রংপুরকে দখল করতে পারবেন না, ইচ্ছা করলে আপনি সেভেন সিস্টার দখল করতে পারবেন না। এটা আসলে বর্তমান পার্সপেক্টিভে ওয়ার্ল্ড ডোমেইন এটা হয় না। সো ওইখানে আসলে হরিদাস চন্দ্র পাল, আমার অ্যাসেসমেন্ট প্রাইমারিলি সে ফ্রডল্যান্ডে টাকা ইনকাম করার জন্য করেছিল, বাট দেন এটা টার্ন হয়ে যায় আসলে একটা রিলিজিয়াস একটা আসপেক্টে চলে যায় জিনিসটা। এই যে পার্শ্ববর্তী দেশ বলার সাথে সাথে মনে হলো যে মানে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া তিনি বলেছেন আদালতে সাক্ষী দিতে গিয়ে যে ডিজিএফআই এর অফিসে কাজ করতো, রয়ের অফিসাররা বসতেন। মানে আপনারাও ডিজিএফআই কাজ করেছেন, রয়ের অফিসারদেরকে চিনতেন, জানতেন যে কারা আসলে বা কারা সেই পারপাস সার্ভ করেন? ইন্টারেস্টিং, এটা খুবই আমার কাছে প্রথমত হচ্ছে ইকবাল করিম ভূঁইয়া স্যার, হি ইজ ভেরি, আমাদের সেনাপ্রধান ছিলেন। সো সেনাপ্রধান অবস্থা, তার যেই জ্ঞান, উইজডম আর রেসপেক্ট টু দ্যাট, এটাকে কোয়ান্টিফাই করার যোগ্যতা আমি রাখি না। এটা হলো প্রথম সাইড, আমার পার্সোনাল ইস্যুস। বাট ডিজিএফআই এর আমি আপনাকে প্রথম যেটা বলেছি যে ডেস্ক, এক ডেস্ক আরেক ডেস্কের খবর পায় না। এখন উনি যে, আমি পুরাটা স্টেটমেন্ট পড়েছি, যে উনি যেটা বলেছেন যে দোতলায় ওনার রেওয়ার একটা অফিস ছিল। দোতলাটা হলো সিএস ডিজির সেক্রেটারিয়েট, ঠিক আছে? ডিজির সেক্রেটারিয়েট, ওখানে ডিজির যে স্টাফরা থাকে, ডিজির অফিস থাকে, ডিজি কে সাপোর্ট করার জন্য অ্যাডমিন অফিসগুলো থাকে, ওগুলো সবগুলো ডিজির সেক্রেটারিয়েট। এখন রয়ের অফিস ছিল, রয়ের কর্মকর্তারা তো এই দেশে আছে, বাংলাদেশে এটা সকল প্রায় ডিজিএফআই পৃথিবীর প্রায় 50টা দেশের ইন্টেলিজেন্সের সাথে কোঅর্ডিনেশন করে। এটা MI6 বলেন, সিআইএ বলেন, বলেন, সবার সাথে রেগুলার এটা কিন্তু ইন্টারাকশন হচ্ছে। ডিজিএফআই হেডকোয়ার্টারের ভিতরে মিটিং হচ্ছে, বাইরে মিটিং হচ্ছে, কোন একটা রেস্টুরেন্টে মিটিং হচ্ছে, বাট মিটিং তো হচ্ছে। এটা তো কোঅর্ডিনেশন, কোঅপারেশন, শেয়ারিং অফ ইন্টেলিজেন্স ইনফরমেশনের পার্ট। সো বাট এই যে থিঙ্কিং প্রসেসটা যে এর অফিস ডিজিএফআই তে ছিল, এটা আমার কাছে, মানে আমি যেহেতু চাকরি করেছি, আমার কাছে একটা উইয়ার্ড থিঙ্কিং ছাড়া আমার কাছে এটা কিছু মনে হয় না আসলে। কারণ আমি নিজে কখনো আমি এটা চাকরি করার সময় শুনিনি যে রয়ের অফিস, হ্যাঁ রয়ের অফিসার, আমি আই রিপিট, রয়ের অফিসার বাংলাদেশের, আর যারা আমি যেটা বলি যে বাংলাদেশে যেসব হাই কমিশন বা এমবিসিতে সকল ইন্টেলিজেন্স অফিসার চাকরি করে, আমাদের ইন্টেলিজেন্স অফিসার কিন্তু আমাদের যেসব হাই কমিশন এমবিসিতে আছে তারা কিন্তু ওখানে চাকরি করে। দিস ইজ অলমোস্ট সকল দেশেই জানি। সো দিস ইজ নট এ ভেরি সিক্রেট নিউজ, দিস ইজ এন ওপেন সিক্রেট বলা যায়। সো এইটাকে এখন বর্তমান পার্সপেক্টিভে, যেহেতু এখন ধরেন এর কথা বললে, ইন্ডিয়ার কথা বললে একটা আলাদা, মানে কি বলবো এটাকে, যে কালার ধারণ করে। আমার কাছে স্যার কোন পার্সপেক্টিভে বলেছেন উনি বলতে পারেন, বাট আমি আমার আন্ডারস্ট্যান্ডিং থেকে, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি এটা আসলে বিগ নো, বিগ নো আই থিঙ্ক।
আচ্ছা, আপনি বলছেন বিঘ্ন। আম আপনি কি মানে ইকবাল করিম ভূঁইয়াকে একটু সেই প্রসঙ্গে বলছেন, আপনি বর্তমান সেনাপ্রধানকে কিভাবে মূল্যায়ন করেন? তাকে মানে বিভিন্ন গোষ্ঠী বিভিন্নভাবে মূল্যায়ন করেন। কেউ খুব ইমানদার দেশপ্রেমিক বলছেন, আবার কেউ বেঈমান বলছেন। আ মানে আবার যারা বলছেন, যারা খুব সমর্থন করছেন তাদের মধ্যেই কেউ আবার গালি দিয়ে স্লোগান দিচ্ছেন, রাস্তায় নামছেন, অনেক কিছু হচ্ছে আরকি। আপনি কিভাবে মূল্যায়ন করেন আপনার দৃষ্টিতে? সেনা প্রধান হি ইজ মাই সেনা আমার সেনা প্রধানও বটে, তাই না? হুম, কিন্তু আমি চাকরি করেছি আগে। যতদিন নেক্সট সেনা প্রধান যে আসবে সেও আমার তিনিও আমার সেনা প্রধান হবেন। এটাই বাস্তবতা। হুম, তো সেনা প্রধান উনি যিনি আছেন বর্তমানে, তো স্যারের যে ধরেন কেরিয়ার, উইজডম, নলেজ, এক্সপেরিয়েন্স, র‍্যাংক হুম, এই সব কিছুকে আবারও বলি কোয়ান্টিফাই করার আ স্পষ্ট। লেভেলে আমি আই এম টু স্মল টু কমেন্ট অন হিজ qualifications and all this. বাট যেহেতু উনি আর্মিকে লিড করেন এবং বাংলাদেশ আর্মি আসলে রান বাই চিফ অফ আর্মি স্টাফ এবং তার ইনস্ট্রাকশন ডিরেকশন ওয়ান ম্যান আর্মি বলা যায় যে হুম, সকল ডিসিশন মেকিং এর রেসপন্সিবিলিটি ওনার। তো আর্মিকে নিয়ে রিসেন্ট গত ২ বছর ধরে মানুষের একটু জেনারেল মাসের একটা আ পারসেপশন ডেভেলপ করেছে। ডেফিনিটলি এটা অনেক সময় ধরেন আমরা স্কুলের টিচারকে কেন ভয় পাই বা রেসপেক্ট করি? যে আমরা জানি যে একটা থিন লাইন থাকে যে সে আমার টিচার, সে আমার হুম, মেন্টর, তিনি আমাকে পড়াবেন, তিনি আমাকে সো একটা রেসপেক্ট আছে। সেম আর্মিতে মানুষ আগে আর্মিকে ভয়ের কথা আমি বলছি না, একটা রেসপেক্টের জায়গায় রাখতো। যে আর্মি আসছে ট্রাস্টের জায়গায় রাখতো। যে আর্মি এখানে আসছে মানে হচ্ছে দিস উইল বি অ্যাকমপ্লিশড এনি জব। ট্রাস্ট করা যায়, কনফিডেন্স এ নেওয়া যায়। বাট এভরিথিং আই ক্যান রিলাই অন। আর কিছু জায়গায় হয়তো মানুষের এক্সপেকটেশন অনুযায়ী তারা পারফর্ম করতে পারে নাই। যেটা পাবলিক পারসেপশন বলছি, এটা অনেকে এটা বলেন। যেটা পারফর্ম করতে পারে নাই, যেটা এক্সপেকটেশন ছিল অনেক জায়গায় হয়নি। এটা কুড বি যে লং টার্ম বাইরে থাকার এফেক্ট। যে অনেকদিন আর্মি ব্যারাকের বাইরে। কুড বি ইন্টারিম গভর্নমেন্টের সময় যেইগুলো মানুষ এক্সপেক্ট করেছিল হয় নাই। গভর্নমেন্টের একটা ইনস্ট্রাকশন থেকে থাকতে পারে। আই ডো নট নো। বাট যে গভর্নমেন্টের ইনস্ট্রাকশনের বাইরে তো আর্মি আসলে রোল প্লে করবে না। তো রোল প্লে করেও নাই। সো যদি মনে করেন যে এই কাজটা এই কাজটা হুম। এভাবে করতে হবে। আর্মিকে যদি ইনস্ট্রাকশন দেওয়া হয়ে থাকে, সো আর্মির আসলে কতটুকু বাইরে যাওয়ার স্কোপ আছে। তো এখন যেইটাই মানুষের স্যাটিসফ্যাকশন, ডিসস্যাটিসফ্যাকশন এর জায়গাটা যেহেতু ক্রিয়েট হয়েছে, এইটার আসলে সেনার প্রধান যেহেতু স্যার, সো আ উনি আসলে ওইটাকে লিড করছেন। তো আমি মনে করি যে ওভার দ্য পিরিয়ড অফ টাইম মানুষের আস্থা আবার আগের জায়গায় ফেরত যাবে। যদি কোন ডেন্ট হয়ে থাকে আদৌ হুম। আসলে। ইট আচ্ছা, উইল বি আমি একটু মানে একদম শেষ প্রসঙ্গে খুব ছোট করে জানতে চাই। আপনি শুরুতেই বলছিলেন যে ২০২২ সালে আপনাকে একটা পরিস্থিতির প্রেক্ষাপটে দেশ ছাড়তে হয়েছিল। কেমন পরিস্থিতির প্রেক্ষাপটে? এটা আসলে আমাকে যেটা আ তার আগে আপনাকে আমি একটু বলি। একটা পয়েন্ট আমি এড করে নিই। ধরেন অ্যা আমি আগের পয়েন্টের সাথে এড করব। অফিসারদের যে আপনি বলছিলেন মাঝখানে যে অফিসারদের যেই আ ওখানে যারাই যায় তারাই কি এভাবে কাজ করে কিনা, কি করে না করে, কিভাবে পোস্টিং হয় অফিসারদের যেটা আপনি মাঝখানে একবার বলছিলেন। অফিসার ধরেন এই যে র‍্যাবের অফিসার, ডিরেক্ট ইন্টেলিজেন্স, ডিজিএফআই এর এই অফিসার, সেই অফিসার। আমি এই পয়েন্টটা এড করছি এখানে আপনার জন্য যে আমি মনে করি যেহেতু কমান্ড এনভায়রনমেন্ট এ একটা অফিসার যাচ্ছে, ওই জায়গায় লেফটেন্যান্ট কর্নেল এবিসির জায়গায় লেফটেন্যান্ট কর্নেল এক্স ওয়াই জেড গেলেও তাকে 99.99% অফিসারের ক্ষেত্রে এই রোল প্লে তাকে করতে হতো। দ্যাটস ফর সিউর। এটা আর্মির ট্রেনিং এর আপনি হুম, ধরেন জলে, স্থলে, অন্তরিক্ষে যেখানে যাইবার আদেশ করা হবে আমাকে সেখানে যেতে বাধ্য থাকিবে। তো এটা নট নেসেসারিলি অ্যা আ যে এই অফিসাররা এই ১০ জন, এই ১৫ জন অফিসারই আসলে অ্যা তারাই শুধু আ মানে কোন গভর্নমেন্ট পার্টির পারপাস সার্ভ করেছে। এটা আসলে পার্টির পারপাস সার্ভ করে না। এটা অফিসাররা যখন যায় তাকে ওই এনভায়রনমেন্ট এ কাজ করতে হয়, কমান্ড এনভায়রনমেন্ট এ কাজ করতে হয়, তাকে যেতে হয়। আর আমার যেটা আ বিশেষ পরিস্থিতিতে আসতে হয়েছিল আসলে এটা আ ইন্টারনাল স্টোরি। যেই কিছু অফিসারদের মাধ্যমে আমি আ এটা ভিক্টিমাইজড বলব না। I was uh, maybe I was not liked by many people, maybe. So তারা আমাকে অনেকটাই পুশ করেছিল যে তুমি আসলে ইটস বেটার দ্যাট ইউ রিমেইন সেফ। সো ওই অফিসারদের সাথে আমার কনভারসেশন হয়েছে পরবর্তীতে। হুম। সো আমি এম আপনি নট গোইং সেফ টু নেম থাকার জন্যই বাইরে চলে আসছেন। অনেকটাই তাই আমি মনে করি। তো তারা আমাকে এডভাইস মানে করেছে। মানে থাকলে কি হতো? যদি বাইরে না আসতেন তাহলে কি হতো?
ঘুমের শিকার এটা হতেন? আসলে আহ, এটা আসলে লং স্টোরি। এটা আপনার টক শোর আলাদা একটা সেশন হয়তো লাগবে, আর যদি আমরা বুঝতে পারি, বলতে পারি যে ওয়াই ইট হ্যাপেন, হাউ ডিড ইট হ্যাপেন। সো এটা ইট টেক্স টাইম, বাট হুম, আমি এখন ধরেন আমি এট দ্য এজ অফ 45 প্লাস, হুম, বা আমি তখন আসছি একটা সেকেন্ড কেরিয়ারের জন্য, আসলে বাইরে যাওয়ার, গিয়ে সেটেল হওয়া ইজ ভেরি ডিফিকাল্ট, বাইরের লাইফ ইজ ভেরি স্ট্রাগলিং। হুম, হুম, সো দেশে আমি থাকলে চাকরি বাকরি এটা ভালো করতে পারতাম, চলতে পারতাম, বাট এখানে এসে আমাকে স্ট্রাগল করতে হচ্ছে। পিপল আর সি, আমাকে যারা চিনে তারা দেখছে। কিন্তু কেন আসছি, কি পরিস্থিতিতে আসছি, দেয়ার ওয়াজ এ ব্যাকগ্রাউন্ড যে আমাকে আসতে হয়েছে। হুম, আই ওয়াজ ফোর্স বলা ঠিক হবে কিনা, বাট সামহাউ আই ওয়াজ অ্যাডভাইস টু গো। আমি আসছি, আমাকে আসতে হয়েছে। বাট তখন যারা অফিসাররা এটার পিছনে কাজ করেছিলেন, যে আমাদের অফিসারে কাজ করেছিলেন, আমি আই এম নট নেমিং, তাদের অনেকে এখন ওই জেলে আছে। হুম, তাদের সাথে আমার পরবর্তীতে কথা হয়েছে, খাইরুল, ইট ওয়াজ এ হুম, মিসআন্ডারস্ট্যান্ডিং দ্যাট উই ডিড, বাট লেটস ফরগেট। সো আই এম নট গোইং টু নেম দিস, বাট হুম, ওভারঅল সিচুয়েশনের জন্য আপনাকে আসলে হুম। এই যে লং মানে স্টোরি। এরকম আপনার মতো অনেকেই আসলে দেশে বিদেশে বাইরে চলে আসছেন, বা তারাও হয়তো মানে তারা থাকলেও ঘুমের শিকার হতেন কিনা, এজন্যই আপনাকে প্রশ্ন করলাম যে বা না থাকলে আমি কি হতো? হ্যাঁ, থাকলে কি হতো? কোনো না অত্যাচার ঘুমের নির্যাতনের শিকার? শিকার, না ঘুমের শিকার, নির্যাতনের শিকার আসলে, বাট আমার মেন্টাল এগোনি ছিল। আই হ্যাড মেন্টাল এগোনি যে আমি আসলে কতটুকু সেফ থাকবো, আমাকে কতটুকু আমার ফ্যামিলি সেফ থাকবে। মানে সো কি এটা হতে আমার পারত? মেন্টাল। সেফ ফ্যামিলির সেফটি মানে কি? মানে কি রকম ঝুঁকি হয়ে যেত? না ওইটা, আপনি যদি ঝুঁকির কথা বলেন, আর আপনি ধরেন পরিস্থিতি ভোলাটাইল হতে বা সিচুয়েশন চেঞ্জ হতে খুব বেশি সময় লাগে না। হুম, আপনি যেসব অফিসার বলছেন, অনেক অফিসার দেশের বাইরে চলে গেছে, অনেক অফিসারকে পাঠিয়ে দেওয়া হয়েছে। সো আমি আই রিপিট যে আমি যে ফোর্সড একদম, বাট পার্শিয়াল ফোর্সড বলা যায়। জি। আপনি খুব স্পষ্ট করছেন না। কিন্তু আমি আসলে এই জিনিসটা বুঝতে চাচ্ছিলাম যে আর্মি অফিসাররা কিরকম ঝুঁকি তৈরি করতে পারেন আরেকজনের জন্য? আ আর্মি অফিসার বা যেকোনো সিভিলিয়ানদের জন্য। মানে কিরকম ঝুঁকি তৈরি করতে আর্মি পারেন? আর্মি অফিসাররা, আমি বলি আর্মিতে যারা চাকরি করে, ক্যান্টনমেন্টে যারা আছে, তারা কিন্তু কোনো ঝুঁকি তৈরি করতে পারে না। দে আর ডুইং ফর দেম, মানে আর্মি কাজ করতেছে। হুম, মানে এই ঝুঁকিটা তৈরি হয় আসলে ধরেন আহ, বিভিন্ন ইন্টেলিজেন্স এজেন্সি, বিভিন্ন হুম, র্যাব, বা এরাই আসলে এই ঝুঁকিটা তৈরি করতে পারে। বাট আমি আহ, এটা আমার জাস্ট অ্যাজাম্পশন ছিল, মেবি, মেবি মেবি আই ওয়াজ রং, মেবি আই ওয়াজ রাইট, বাট অ্যাজাম্পশন ছিল যে মেবি একটা আমার জন্য ঝুঁকি ক্রিয়েট হতে পারে। হুম। সো দ্যাটস দ্য বিভিন্ন ডিসিশন। সংস্থার কথা বলছেন যা ও মানে মিলছে কিনা? মানে যারা আসলে গুম-টুম করতে পারেন, তারাই ঝুঁকি তৈরি করতে পারেন। ওই গুমের সাথেও আর্মি অফিসাররা আসেন না, বিভিন্ন সংস্থার নামই আসে। ফলে আসলে মানে ওই নিয়ে কথা বলছি তো, ফলে ওটাই মাথায় আসছে। শেষে একদম যেটা বলছিলাম যে আপনার ব্যক্তিগত জায়গায় এটা হচ্ছে আপনি মানে ওই সময়ও খুব আলোচিত হয়েছিলেন যখন পরীমণিকে গ্রেপ্তার করা হলো। সেই সময়টা খুব আলোচনা ছিল বিষয়টা। মানে একটু কি খুব ছোট্ট করে বলবেন যে একজন নায়িকার বাসায় মদ পাওয়া যাচ্ছে না কি পাওয়া যাচ্ছে, তার জন্য র‍্যাবের এরকম চৌকস একটা টিম ইন্টেলিজেন্স মানে কি বলবো? খুবই ওই তো চৌকসি বলবো যে তারা এই বড় একটা টিম যেন একটা বিশাল জঙ্গি বাহিনী মানে জঙ্গিদের গ্রেপ্তার করতে যাচ্ছে। এরকম একটা ভাবসাব নিয়ে কেন যাওয়া হলো? আচ্ছা, এটা একটা ইন্টারেস্টিং বিষয়। এটা আসলে আহ, আমার আসলে কোথাও এটা বলার সুযোগ হয় নাই। হুম, হুম, এটা অনেকে আমাকে অনেকবার পার্সোনালি জিজ্ঞেস, আমি এক্সপ্লেন করেছি, বাট দিস দ্য ফার্স্ট টাইম দ্যাট আই এম ওপেনিং, যে একটা পরিমণি, নায়িকা পরিমণি, উনি পার্সোনাল লাইফে কি করেন না করেন, আই হ্যাড নো ইন্টারেস্ট, হুম, হুম, রাইট? উনি মদ খান কি খান না, কি করেন, বাসায় কি আছে না আছে, আই ডিডন্ট কেয়ার, আমার জানার দরকার ছিল না। এখন এই অপারেশনটা, আমি যে স্টিল আই রিমেম্বার দ্যাট ডে, আমার তখন দ্যাট ওয়াজ, আমি মানটা ভুলে গেছি কোন মান্থে। তো পরিমণির অপারেশনের যাওয়ার সময় আমি আই ওয়াজ রিটার্নিং টু হোম, আমার বাসায় তখন বসুন্ধরা আবাসিক সিটি, আবাসিক এলাকায় ভাড়া থাকতাম, মনে আছে আমার। তো পরিমণির অপারেশনে হঠাৎ করে ডিজি আমাকে ফোন দিয়েছেন। ডিজি ছিলেন এই যে মামুন সাহেব, হুম। আইজিপি মামুন চৌধুরী সাহেব, আব্দুল্লাহ মামুন। চৌধুরী আব্দুল্লাহ মামুন। উনি আমাকে ফোন দিয়ে বললেন যে আহ, পরিমণিকে ধরার একটা ইনস্ট্রাকশন আসছে আমার কাছে, আপনারা এটা এক্সিকিউট করেন। হুম, তো আমি বললাম, স্যার পরিমণিকে কেন ধরতে হবে? হুম, পরিমণিকে কেন ধরতে হবে? বলছে এটা ওনার নামে অনেক রকম কমপ্লেন আছে, উনি ব্ল্যাকমেল করেন, এটা করেন সেটা করেন। তাই বললাম, স্যার তার অপরাধটা কি, অপরাধে তাকে ধরা হবে আসলে? কোন স্পেসিফিক কেস? বলছে হয়তো কেস টেস করবে, এরকম কিছু একটা।
তাই বল স্যার, আই এম হেডিং টুয়ার্ডস হোম, আজকে বা কালকে এরকম কোনো টাইম ফ্রেম আছে? বলছে অ্যাজ সুন অ্যাজ পসিবল। মিনহোয়াইল আইজি ডিজি র্যাব এডিজি অপারেশনস কেও ইনস্ট্রাকশনটা দিয়েছেন। আমি যখন চলে আসছি এডিজি অপারেশনস একটা টিম মুভ করে দিয়েছেন। মুভ করানোর পরে আমি কিন্তু বসুন্ধরা সিটিতে বাসায় যাওয়ার, বসুন্ধরা আবাসিক এলাকায় যাওয়ার পথে কিন্তু আমি মোবাইলে লাইভ দেখছি যে কি ডাকাত আসছে বা কেউ আসছে। পরিমণি তখন লাইভ করছিলেন যে আমার বাসায় কারা জানি অ্যাটাক করছে, হামলা করছে। তো আমি কিন্তু আহ, ঠিক আছে, দেখছি কি হচ্ছে আসলে। আমি একটা আমার অফিসারকে ফোন দিলাম যে হোয়াটস গোয়িং অন। বলছে স্যার আমাদেরকে তো এডিজি অপারেশনস ডাকছিলেন এবং র্যাব এবং ডিজিও বলছেন যে মুভ করতে, আপনি কি বাইরে আছেন? তো আমরা মুভ করে চলে আসছি। আমি বলছি ওকে ফাইন। দেন ঘন্টাখানেক পরে, আমি জাস্ট আপনাকে ইভেন্ট বাই ইভেন্ট বলছি, তো ঘন্টাখানেক পরে আমাকে কিন্তু ডিজি র্যাব আবার ফোন দেন। ফোন দিয়ে বলছেন যে আপনি কি যাচ্ছেন? আমি বলছি স্যার এই অপারেশনটা কি আসলে আমার যাওয়ার মেরিট করে? ডিরেক্টর ইন্টেলিজেন্স এই অপারেশনে যাওয়াটা কি আসলে মানে কি অপারেশন? আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট, আই সেড দ্যাট ক্যাটাগরিক্যালি। তো বলছে এটা এখানে অনেক মানুষ, অনেক সাংবাদিক, অনেক অনেক কিছু হয়ে গেছে ওখানে, এখানে অনেক বড় রকম ঝামেলা হইতে পারে আপনি না গেলে, ইউ শুড গো। তো মিনহাল আমাকে ডিজি অপারেশন ফোন দিয়েছেন। আমি ওকে, যেহেতু আদিষ্ট হয়েছি, আই হ্যাড টু গো। আমি গিয়েছি। যাওয়ার পরে দেখলাম ওখানে তো একটা বাজার অবস্থা, সাংবাদিক কয়েক হান্ড্রেডস অফ সাংবাদিক এসে আমাকে অনেকে দেখতেছেন ভাই আসছেনি। তাই এন্টার পরিমণিকে নিয়ে আসা হলো। পরিমণি অনেক কষ্টের বিনিময়ে ওখান থেকে মানুষজনকে সরায় নিয়ে আসতে আসতে হিউজ ইয়ে করতে হলো। আহ, তার বাসায় অনেক যে কি বলে এটাকে, এই তার একটা স্ট্যান্ড ছিল, ওখানে কিছু খালি মদের বোতল ছিল, অনেক কিছু বলা হচ্ছে যে। তো আমি ওখান থেকে কিন্তু ডিজি র্যাবকে ফোন দিয়েছি আবার। ফোন দিয়ে আমি বলেছি স্যার যারা মামলা করবেন বলছেন, ব্ল্যাকমেল করেছে, ব্ল্যাকমেল হয়েছে, যারা আপনি আগে বলেছিলেন, ওরা কি মামলা করবে ওনার বিরুদ্ধে? আদারওয়াইজ তার বিরুদ্ধে অভিযোগ কি? তো বলছে অভিযোগ তো উনি তো মদ খান বাসায়, উনি তো বাসায় মদ টদ খান। মদ তো স্যার খাওয়ার লাইসেন্স অনেকের থাকে, সার্টিফিকেট থাকে, কুডবি। তো যাই হোক, ওনার র্যাবের ডিজি যেহেতু আদেশ করেছেন, এডিজি বলেছেন, ওনারা বলেছেন, আমি পরিমণিকে নিয়ে র্যাবেট করে চলে আসলাম। আসার পরে আহ, পরিমণির যে ডিভাইস ছিল, মোবাইল, ল্যাপটপ, এগুলো যে আসলে আমাকে ডিজি বললেন, এডিজি বোধ বললেন যে ওনাদের এগুলো ফরেন্সিক করতে হবে। তো ফরেন্সিক করতে হবে। ফরেন্সিক ইয়ার কি বলে এটা আপনাকে, র্যাবের ইন্টেলিজেন্স উইং একটা ফরেন্সিক ল্যাব আছে, ফরেন্সিক করা যায়। আবার ফরেন্সিকের জন্য পুলিশ আছে, সিটিসিতে আছে, এনটিএমসি, সব জায়গায় ফরেন্সিকের সিস্টেম আছে। তো মিড নাইটে এট অ্যারাউন্ড 12-12:30 আমি আই লেফট দ্যাট র্যাব হেডকোয়ার্টার। আসার পরে রাতের বেলা আমাকে 3টার দিকে অফিসার ফোন দিয়েছে যে স্যার এই আমরা তো আসলে ওনার ডিভাইস গুলো ফরেন্সিক করেছি, ওইরকম স্পেসিফিক কিছু পাইনি যে আসলে কি ইয়েতে। তো আমাকে মিনহোয়াইল ইয়ে থেকে অফিসার আসলো, এনটিএমসি থেকে অফিসার আসলো, তারপরে অন্য আই রিমেম্বার মেবি ডিজিএফ, ডিজিএফ না আই ক্যান, দু একটা সংস্থা থেকে আবার অফিসাররা আসলো ওখানে এসে, হোয়াট ইজ দ্য আউটকাম অফ ফরেন্সিক ডিভাইস দিস, এটার ব্যাপারে আসলে সবাই ইন্টারেস্টেড ছিল। আই স্টিল দিস এ মিস্টারি যে সবাই পরিমণির কানেকশন ফরেন্সিক এর ডিভাইসের মাধ্যমে কি ছিল, আই ডোন্ট নো দ্যাট। সো আমি শুধু ডিজিকে রাতের বেলায়, ভোর রাতে আই রিমেম্বার, আমি বললাম যে স্যার যদি ফরেন্সিকের আউটকাম পেতে হয়, নিতে হয়, সো এটা র্যাব শুড ডিসক্লোজ টু, যথাযথ যদি কোর্টে চায় কোর্টে দিতে পারে, বাট অন্য এজেন্সির সাথে এটা শেয়ার করা কতটুকু যৌক্তিক হবে? কারণ এটা তো একটা সিক্রেট, তার পার্সোনাল ইস্যুস। বাট ওইরকমও কিছু নাই যাতে শেয়ার করার মতো জিনিস আছে। তো ডিজি আমাকে বললেন দেখেন এটা তো অনেক রকম, অনেকে ফোন দিচ্ছে আমাকে, অমুক ফোন দিচ্ছে, তমুক ফোন দিচ্ছে, একটু শেয়ার করতে হবে। আমি বলছি যে শেয়ার করতে আপনি অপারেশনটাও স্যার আসলে এটা কেউ হয়েছে, ইউ নো বেটার, ইউ টুক দ্য ডিসিশন, আর এই ফরেন্সিকের ব্যাপারটাও আপনি দিচ্ছেন, সো ইউ বেটার ডিল। আমি আসলে নট ভেরি ক্লিয়ার। দেন আসামি হিসাবে পরিমণিকে চালান দেওয়া হলো, আহ, তার বিরুদ্ধে মাদকের মামলা হলো, মাদক হলো, মামলা টামলা পাওয়া গেল। অ্যান্ড অন দ্যাট ইভিনিং আমার পোস্টিং অর্ডার হয় র্যাব থেকে।
আমার নাম দেওয়া হয় মিশনে। মিশন আই ওয়াজ পেন্ডিং ফর মিশন ইনফ্যাক্ট, তো আমার নাম দেওয়া হয়। সো পরিমনির অপারেশনটা আসলে কেন হয়েছে, কি জন্য হয়েছে, এটা আপনি যেরকম জানেন না, আমি অপারেশন কমান্ডার ছিলাম না, বাট আমি গিয়েছি স্পটে। অপারেশন কমান্ডার তো আসলে যে অফিসার করে সে ইজ দ্য কমান্ডার। আমি গিয়েছি তাদেরকে অ্যাসিস্ট করার জন্য। স্টিল যে আমি ডিজিকে পরে জিজ্ঞেস করেছি যে স্যার আসলে অপারেশনটা কেন হয়েছে, বলছে এটা আমার কাছে ইনস্ট্রাকশন ছিল যে তাকে সে ঊর্ধ্বতন মহলের অনেককে ডিস্টার্ব করতেছে, অনেকে ব্ল্যাকমেইল করতেছে, এটাকে একটু প্রিভেন্ট করা দরকার ছিল। দ্যাট ওয়াজ দ্য স্টোরি ইনডিড। মানে খুবই অযৌক্তিক একটা মানে মনে হলো ব্যাপারটা শুনে। অযৌক্তিক ব্যাপারটা ইজ ট্রু। আমি মানে আমি আপনারা আমি মিলে পার্সোনালি সবাই আপনিও এই অযৌক্তিক বিষয়টার পার্ট জেনে না জেনে হয়ে গেছেন। আমি পার্সোনালি যদি আমাকে এখনো বলেন, দ্যাট ওয়াজ নট জাস্টিফাইড। হুম, স্টিল আই টেল দ্যাট ওয়াজ নট জাস্টিফাইড। যে পরিমণি একজন বাসায় যদি মদ খায়, হুম, আমার বাসায় যদি 2 বোতল মদ থাকে, ইটস নট অফেন্স। হুম। যদি কারো আর আমার এবং আমার কাছে একটা প্রশ্ন হচ্ছে মদ যদিও আমাদের দেশে আসলে সেটি না, না, আমি যে কথা রেকটিফাই করি যে অফেন্স বলতে আমাদের ধর্মের দিক থেকে এটা হুম, অফেন্স, বাট কারো কারো প্রেসক্রিপশন থাকে, ডাক্তার ইয়ে করে, ওটা এটার জন্য তাকে অ্যারেস্ট করে নিয়ে আসা। হুম। স্টিল আর আই এত ডোন্ট গেট এনি বিশাল জাস্টিস। বাহিনী নিয়ে যেন বড়সড় জঙ্গি অপারেশনে যাচ্ছেন আপনারা সেরকম একটা চেহারা আমরা দেখলাম। তার মানে অমুক তমুকের কথায় র‍্যাব আসলে নড়ে। মানে বড়, বড় মানুষের কথায় র‍্যাব নড়ে সেটি আইনি প্রক্রিয়ার বাইরে। এটি একটা প্রমাণ। দ্য এক্সেপশন ইজ অলওয়েজ দেয়ার। হুম, আচ্ছা স্পষ্ট। আ অনেক ধন্যবাদ লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম আপনাকে। অনেকগুলো প্রসঙ্গে কথা বলার সুযোগ হলো। সামনেও নিশ্চয়ই আবার অনেক প্রসঙ্গে কথা বলার সুযোগ হবে আপনার সাথে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আই এম ট্রুলি অনার্ড যে আপনার প্ল্যাটফর্মে যুক্ত হতে পেরেছি। আর এই কথাগুলো আসলে আমার মনে হয় ফার্স্ট টাইম আমি বললাম কোন একটা মিডিয়াতে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইনভাইটিং মি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। যুক্ত হয়েছেন। দর্শক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।